হ্যালো, কেমন আছেন সবাই? তো আজকে আমরা গিট নিয়ে আলোচনা করব। যেমন আমরা বলি জলের আরেক নাম জীবন, মানে জল ছাড়া আমরা বাঁচতেই পারবো না। ডেভেলপারদের জন্য কিন্তু গিট অনেকটা সেরকম। আপনি যদি গিট না জানেন, তাহলে আপনার ডেভেলপমেন্ট জার্নি খুব একটা বেশি দূর পর্যন্ত এগোবে না। তার কারণ হচ্ছে আপনি শুধুমাত্র একাই কাজ করবেন, আপনি বাকিদের সাথে কাজ করতে পারবেন না কোলাবোরেটিভ ওয়েতে। তো যদি আপনাকে কোলাবোরেটিভ ওয়েতে সোর্স কোডের উপরে কোডিং করে কাজ করতে হয়, শুধু সোর্স কোড কেন, ইভেন ডকুমেন্টেশনের ক্ষেত্রেও, তাহলে গিট বা গিটের মতো অন্য কোনো টুল ইউজ করা বাধ্যতামূলক। তা প্রথমে আমরা শুরু করি যে গিট এই জিনিসটা কি। গিট হলো একটা ভার্সন কন্ট্রোল সিস্টেম টুল। ভার্সন কন্ট্রোল সিস্টেম এই জিনিসটা কি? ভার্সন কন্ট্রোল সিস্টেম হচ্ছে একটা সফটওয়্যার যে কোনো একটা ফাইল বা ফোল্ডারের ভার্সন কন্ট্রোল করে। সিম্পল। ভার্সন কন্ট্রোল এটা আবার কি? এটা এরকম একটা ব্যাপার হতে পারে, ধরুন আপনার কাছে একটা ফাইল আছে, সেই ফাইলে গিয়ে আপনি কিছু লিখলেন। তার মানে ফাইলে আপনি একটা লাইন অ্যাড করলেন। এবার ফাইলটাকে সেভ করে রেখে দিলেন। প্রথমে ফাইলটা ছিল এমটি, সেটা তাহলে ইনিশিয়াল ভার্সন। ফাইলে তারপর আপনি একটা লাইন অ্যাড করেছেন, তার মানে যখন সেভ করলেন সেটা ফাইলের নেক্সট ভার্সন। তারপরে একদিন বা দুদিন পরে যখন আপনি ফাইলটাকে আবার খুললেন, খুলে আরও দুটো লাইন অ্যাড করলেন, আবার সেভ করলেন, এবার হলো ফাইলের আর একটা ভার্সন। তো প্রথম ভার্সন, সেকেন্ড ভার্সন, তৃতীয় ভার্সন, এইভাবে ফাইলের ভার্সন হয়তো চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত আপনি ফাইলটাকে এডিট করতে থাকবেন। তা যদি আমাকে ম্যানুয়ালি কোনো সময় জানতে হয় যে প্রত্যেক ভার্সনে কি কি অ্যাড হয়েছে, সেকেন্ড ভার্সনে কে অ্যাড করেছে, কি অ্যাড করেছে, কোথায় অ্যাড করেছে, কোন লাইনে অ্যাড করেছে, বা এরকম যদি সিচুয়েশন হয় যে আমি এখন ওই ফাইলের ফিফথ কিংবা সিক্স ভার্সনে আছি, আমাকে ফেরত যেতে হবে সেকেন্ড ভার্সনে, আমি কিভাবে ফেরত যাব? আমি কি ম্যানুয়ালি ওইগুলোকে কোনো জায়গাতে লিখে রাখবো যে এই ভার্সনে এইটা অ্যাড হয়েছে এবং ম্যানুয়ালি গিয়ে সেই ফাইলটাকে আমি এডিট করব? আমি কি এইভাবে এই পুরো আমার ফাইল এবং ফোল্ডার সিস্টেমকে ম্যানেজ করব? যদি একটা ফাইলের ক্ষেত্রেও হয়, সেক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা অনেক অনেক বড় একটা ব্যাপার, মানে কাউকে মেনটেন করার জন্য। কিন্তু ভাবুন, যেখানে সোর্স কোডের কথা বলা হচ্ছে, একটা প্রজেক্টের কথা বলা হচ্ছে, সেখানে তো একটা ফাইলের বিষয় নয়, হাজার হাজার ফাইল, লক্ষ লক্ষ লাইনের কোড। তো কোন ফাইলে কি চেঞ্জ হচ্ছে, কে চেঞ্জ করেছে, কখন সেই চেঞ্জটা হয়েছে, যদি কোনো চেঞ্জকে রিভার্ট করতে হয়, যে চেঞ্জটা এখন লাগবে না, ওই 4 দিন আগে যে চেঞ্জটা করেছিলাম ওই চেঞ্জটাকে ফিরিয়ে আনবো, এই ধরনের কাজ কে করতে পারে? এই ধরনের কাজ যে করতে পারে সেটাই হচ্ছে ভার্সন কন্ট্রোল সিস্টেম সফটওয়্যার। তো এই ভার্সন কন্ট্রোল সিস্টেম সফটওয়্যার অনেকগুলো আছে। তথাকথিত কিছু সফটওয়্যার যেমন এসভিএন, কেউ কেউ হয়তো এটার নাম শুনে থাকবেন, পারফোর্স, এগুলো হচ্ছে আদিম যুগের ভার্সন কন্ট্রোল সিস্টেম। মানে আমি যখন আমার কেরিয়ার শুরু করেছিলাম আমি এসভিএন দিয়ে শুরু করেছিলাম, তারপরে কিছুদিন পারফোর্সে কাজ করি। কিন্তু গিট এমন একটা ইউজেবল সফটওয়্যার, ভার্সন কন্ট্রোল সিস্টেম সফটওয়্যার, যেটা আসার পরে এসভিএন, পারফোর্স এই জাতীয় জিনিসগুলো একেবারেই এখন কি বলবো মানে দুষ্প্রাপ্য হয়ে গিয়েছে। যেরকম কিছু কিছু ডাইনোসরের মতো অ্যানিমাল থাকে না, যেগুলোকে এখনো দেখা যায় না, সেরকম হয়ে গিয়েছে। কেউ যদি এই মুহূর্তে এসভিএন বা পারফোর্স এই জিনিসগুলো ইউজ করে থাকেন, মানে সে একজন সেরকম কোম্পানিতে ইউজ করছেন বা সেরকম কোম্পানিতে কাজ করছেন যারা আধুনিকতার সাথে এগিয়ে যেতে চান না আরকি, বা কাস্টমারের কোনো রকম চাপ আছে হয়তো। তো গিট একটা ফ্লেক্সিবল ভার্সন কন্ট্রোল সিস্টেম, যেটা আপনাকে শিখতে হবে যাতে আপনি আপনার কোড, আপনার ফোল্ডার স্ট্রাকচার, এই সমস্ত জিনিসগুলোর ভার্সনকে মেইনটেইন করতে পারেন, এবং যে চেঞ্জেসগুলো ভার্সন ওভার ভার্সন হচ্ছে, সেই চেঞ্জেসগুলো যাতে গিট পুরোপুরি পর্যাপ্তভাবে ট্র্যাক করতে পারে। আপনাকে যদি কোনো সময় কোনো ভার্সনে ফিরে যেতে হয় বা কোনো ভার্সনে ব্যাকে যেতে হয়, সেই জন্য ইজিলি কিছু কমান্ডসের মাধ্যমে আপনি এই কাজগুলো করতে পারবেন। এইটাই মোটামুটি গিটের কাজ। তো আমরা কি করতে চলেছি এই পার্টিকুলার ভিডিওতে, আমরা গিট এবং গিটহাবের মধ্যে গিট এই বিষয়টা নিয়ে প্রাইমারিলি কথা বলতে চলেছি। নেক্সট ভিডিওতে আমরা কভার করব গিটহাব, গিটহাব জিনিসটা কি, কেন ইউজ হয়, কিভাবে ইউজ করতে হয়, এই সমস্ত জিনিসগুলো, এবং তার পাশাপাশি আমি আপনাদের শেখাবো যে কিভাবে ভালো করে মার্কডাউন লিখতে হয়, রিডমি লিখতে হয়। তার কারণ হচ্ছে, যখন আমি কোনো টাস্ক দিই, আপনারা লক্ষ্য করে দেখেছেন যে ওই টাস্কের আউটপুটগুলো আমি মোস্ট অফ দ্য টাইম চাই হচ্ছে রিডমি ফরম্যাটে। তার একটা কারণ হলো, ডেভেলপার শুধুমাত্র কোড করার জন্য নয়, ডেভেলপার যে কোডটা করছে বা যে কাজটা করছে, তাকে সেই কোড বা কাজের আর্টিকুলেশনও করতে হবে। আর্টিকুলেশন মানে অন্যকে বোঝাতে হবে যে সে কি কাজ করছে। ইউ মাস্ট সেল ইউর ওয়ার্ক। তো সেই কারণে আপনাকে খুব ভালোভাবে ডকুমেন্টেশন করতে হবে যে আপনি যে কাজটা করেছেন।
আপনি তো আপনার সোর্স কোডকে একটা জায়গাতে রাখবেন। কিন্তু সেই সোর্স কোডটা কি করতে চলেছে? অন্য লোক সেটাকে কিভাবে ইউটিলাইজ করতে পারবে? কিভাবে ব্যবহার করতে পারবে? আপনার সোর্স কোডকে কিভাবে রান করা যায়? এই সমস্ত বিষয়গুলো গুছিয়ে লেখার জন্য মার্কডাউন হচ্ছে বেস্ট ফরম্যাট। তো সেই মার্কডাউনের কিছু জিনিসপত্র আমরা নেক্সট ভিডিওতে দেখব যেখানে আমরা GitHub নিয়ে কথা বলব। এই ভিডিওর পুরোপুরি ব্যাপারটা থাকবে হচ্ছে Git সংক্রান্ত এবং এখানে আমি Git-এর অসংখ্য কমান্ড শেখাবো আপনাদের। তো কিভাবে এই ভিডিওটাকে আপনি ফলো করবেন? আমি যখন কোনো কমান্ড টাইপ করছি, আমি যখন কোনো কাজ করছি, আপনি আমার সাথে সেটা করবেন। এবং ভিডিও শেষ হওয়ার পরে যথারীতি একটা টাস্ক আপনার জন্য আছে। সেই টাস্কটাও আপনাকে করতে হবে। সেই টাস্কটা যখন আপনি করবেন আমার সাথে কোড করার পরে ফাইনালি দেখবেন যে Git সম্পর্কে আপনার ধারণা অনেক স্বচ্ছ হয়ে গিয়েছে। এবং ভবিষ্যতে যদি আপনি আমার React-এ হাতেখড়ি প্লেলিস্টে থাকেন বা JavaScript-এর প্লেলিস্টে থাকেন, সেখানেও যখন আপনি টাস্কগুলো করছেন, প্রজেক্টগুলো করছেন, আপনি দেখবেন যে Git অনেক সাবলীলভাবে ইউজ করতে পারছেন। আরেকটা কথা বলি, Git ইন জেনারেল একটা কমান্ড লাইন টুল। তার মানে আপনি এটাকে টার্মিনাল কিংবা একটা কমান্ড লাইন দিয়ে ইউজ করবেন। এটা হচ্ছে এর বিশেষ বৈশিষ্ট্য। কিন্তু এর উপরেও বেশ কিছু কোম্পানি তাদের নিজস্ব সফটওয়্যার, নিজস্ব UI নিয়ে এসছে। তাতে সুবিধা কি? আপনাকে টার্মিনালে Git-কে অ্যাক্সেস করতে হবে না। তার পাশাপাশি যারা VS Code এডিটর ইউজ করছেন, VS Code-এও কিন্তু Git-এর এক্সটেনশন আছে, যার মাধ্যমে আপনাকে কোনোদিনই কমান্ড প্রম্পট বা টার্মিনালে যেতে হবে না অ্যাজ এ ডেভেলপার। কিন্তু এই যে তথ্যটা দিলাম, এটা একেবারেই ভুল। কখনোই ভাববেন না যে Git-এর যে সমস্ত GUI গুলো আছে ইনক্লুডিং VS Code, এই জিনিসটা আপনার জন্য সারা জীবনের জন্য। আপনাকে যখন কোনো রকম প্রবলেমে Git সংক্রান্ত পড়তে হবে, তখন কিন্তু আপনাকে টার্মিনাল বা কমান্ড লাইনে আসতে হবে। তো আমার বক্তব্য যেকোনো ডেভেলপারের ক্ষেত্রে একটাই, যে আপনি প্লিজ কমান্ড লাইন দিয়ে, টার্মিনাল দিয়ে Git-কে করা শুরু করবেন। তো চলুন আমরা প্রথমে কথা বলি ইনস্টলেশন নিয়ে এবং তারপরে টার্মিনাল খুলে এক এক করে Git সংক্রান্ত সবকিছু শিখে নিই। Git ইনস্টলেশন খুবই সহজ। Git-এর যে বাইনারি সেটা কিন্তু অ্যাভেলেবেল আছে উইন্ডোজ, লিনাক্স এবং ম্যাক ওএস তিনটের জন্যই। উইন্ডোজের ক্ষেত্রে আপনি চলে যাবেন এই উইন্ডোজ সেকশনে git-scm.com/downloads এই পার্টিকুলার ইউআরএল। এই ইউআরএল এর লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আমি আশা করছি যারা এই ভিডিওটা দেখছে তাদের মধ্যে অনেকেই হয়তো Git-কে ইনস্টল করে রেখেছেন। যদি আপনি না করে থাকেন, ইন কেস, তাহলে আপনি এই স্টেপটা করবেন। উইন্ডোজে চলে গিয়ে এখানে আপনি বিভিন্ন ধরনের সেটআপ পাবেন। যেটা রেকমেন্ডেড সেটা হচ্ছে আপনি স্ট্যান্ডঅ্যালোন যে ইনস্টলার আছে সেই স্ট্যান্ডঅ্যালোন ইনস্টলারকে ইনস্টল করবেন। যদি আপনার সিস্টেম 64 বিট হয় তাহলে 64 বিট করবেন। এখনকার দিনে ম্যাক্সিমাম সিস্টেমই 64 বিট। তো 64 বিট উইন্ডোজের সেটআপটা যেমন করে আপনি যে কোনো EXE উইন্ডোজে ইনস্টল করেন ডাবল ক্লিক করে নেক্সট করে ঠিক সেইভাবে এটাকে ইনস্টল করবেন। যা ডিফল্ট কনফিগারেশন, ডিফল্ট চেকবক্স, ডিফল্ট ভ্যালু আছে সেই দিয়েই আপনি ইনস্টলেশনটাকে সম্পন্ন করবেন। কিছু চেঞ্জ করার দরকার নেই। ঠিক আছে? তো যারা লিনাক্সে আছেন, লিনাক্সের ডিপেন্ডিং অন দ্য ভার্সন, যে আপনি কোন ভার্সনের উপর চালাচ্ছেন, ওপেন সোর্সে চালাচ্ছেন না উবুন্টু চালাচ্ছেন, তার পরিপ্রেক্ষিতে কমান্ড আছে, সেই কমান্ডটা এক্সিকিউট করলেই খুব সহজে Git ইনস্টল হয়ে যায়। আর লাস্ট যারা ম্যাক ওএক্সে কাজ করছেন তাদের ক্ষেত্রে তো আরো বেশি সুবিধা, ব্রিউ ইনস্টল Git এনাফ। এটা করলেই আপনার Git ইনস্টল হয়ে যাবে। তো Git আগেই বলেছি কমান্ড লাইন টুল, তার মানে আমাদের টার্মিনাল কিংবা কমান্ড প্রম্পট দিয়ে এটাকে অ্যাক্সেস করতে হবে। তো চলুন আমরা সেটাকে করে দেখি। আমার ক্ষেত্রে ম্যাক ওএসে আমি অলরেডি Git-কে ইনস্টল করেছি ব্রিউ ইনস্টল Git এই পার্টিকুলার কমান্ডটা দিয়ে। তার মানে আমি এখন Git-কে সরাসরি অ্যাক্সেস করতে পারবো। আমার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একটা টার্মিনাল। এই টার্মিনালে আমি একটা ডাইরেক্টরিতে আছি যেটার নাম হচ্ছে git-learning। এই ডাইরেক্টরিতে কিচ্ছু নেই, একদম ফাঁকা এই মুহূর্তে। কিন্তু ফাঁকা হলেও যেহেতু আমার কাছে Git ইনস্টল আছে, আমি Git-এর যে কোনো কমান্ড এখন এক্সিকিউট করতে পারি। প্রথম যে কমান্ডটা আপনি ট্রাই করবেন Git ইনস্টল করার পরে সেটা হচ্ছে git স্পেস -v। এটা আপনাকে বলবে যে Git-এর কারেন্ট ভার্সনটা কি যেটা আপনি ইনস্টল করেছেন। যদি এই কমান্ডটা ঠিকঠাক এক্সিকিউট হয় তার মানে Git সরাসরি আপনার জন্য ইনস্টল হয়ে গেছে, ভালোভাবে ইনস্টল হয়ে গিয়েছে। নেক্সট যে জিনিসটা আপনার দেখা উচিত, ইনস্টলেশন টাইমে Git কিন্তু আপনার যে কম্পিউটারে যে ইউজার নেম সেই ইউজার নেমকে পিক করে। আপনি ইমেল অ্যাড্রেস সেট আপ করেন যে কোন ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি Git-কে কনফিগার করছেন। যদি কোনো কারণে সেই ইউজার নেম, সেই ইমেল অ্যাড্রেস এইগুলো কনফিগার না হয়, আপনি কিন্তু এখানে এসেও কনফিগার করতে পারেন। তো সেই জিনিসটাও চলুন আমরা দেখি। কিভাবে চেক করবেন যে আপনার ইউজার নেম কিংবা আপনার ইমেল এই দুটো জিনিস ঠিকঠাক কনফিগারেশন হয়েছে কিনা। এটা করার জন্য আপনি কমান্ড দেবেন git config দেন -get। get মানে আমি চাইছি, কি চাইছি?
ইউজার ডট নেম এই জিনিসটা। তো আমি দেখছি যে তাপস অধিকারী এখানে এসছে, কারণ আমার সিস্টেমে তাপস অধিকারী নাম আছে, আর গিটও এই নামটা পিক করে নিয়েছে যখন ইনস্টলেশন হয়েছে। তো অল গুড। সিমিলারলি আমাকে যদি ইমেল জানতে হয়, আমি করব ইউজার ডট ইমেল, আমার ইমেলটাও আসবে, এবং সেম ইমেল দিয়েই হয়তো আমি আমার গিটহাবকে ভবিষ্যতে কনফিগার করে দেখাবো, বা আমার গিটহাব অলরেডি কনফিগার আছে। তাতে কি হবে যে আমার লোকাল যে ফাইলগুলো বা ফোল্ডারগুলো গিট ট্র্যাক করছে, তার যে সিঙ্ক্রোনাইজেশন আমার গিটহাবের সাথে, যেটা আমরা পরের ভিডিওতে দেখব, সেটা খুব ভালোভাবে হবে, কারণ হচ্ছে সেম ইমেল আইডি, সেম নেম দিয়ে, সেম অ্যাকাউন্ট দিয়ে এই জিনিসটাকে আমরা করার চেষ্টা করছি। এবার কোনো কারণে যদি এই জিনিসটা সেট না থাকে, তাহলে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি কমান্ড করবেন git config হাইফেন হাইফেন গেটের জায়গাতে এবার হবে হচ্ছে গ্লোবাল, এবং এখানে দেবেন, যদি আপনি ইউজার নেম সেট করতে চান, ইউজার ডট নেম, এখানে আপনি আপনার নাম দেবেন, আপনার যা নাম সেই নাম আপনি দেবেন। আমি এটাকে এক্সিকিউট করছি না, কারণ আমারটা সঠিকভাবে এখানে সেট করা আছে। যদি ইমেল দিতে হয়, তাহলে এখানে দেবেন হচ্ছে ইউজার ডট ইমেল, এবং তারপরে আপনার যে ইমেল আছে সেই ইমেল আইডিটা আপনি এখানে সরাসরি দিয়ে দেবেন। করে এন্টার দিলেই আপনার যে ইউজার নেম এবং ইউজার ইমেল এই দুটো জিনিস সেট হয়ে যাবে। তো এইটা মাথায় রাখবেন যে কনফিগারেশনটা ঠিকঠাক আছে কিনা এটাকে একবার দেখে নেবেন গিট ইনস্টল হওয়ার পরে। যদি কনফিগারেশনটা ঠিকঠাক না থাকে, তাহলে ডেফিনেটলি ইউজার নেম এবং ইউজার ইমেল এই দুটো জিনিসকে আপনি সেট করে নেবেন। এটা গেল প্রথম জিনিস। এইবারে আমরা কি করে দেখাতে চাইছি, গিট কি করে এইমাত্র বললাম। গিট আপনার ফাইল বা ফোল্ডার, যে ফাইল সিস্টেমে যে ফাইল এবং ফোল্ডার, এইগুলোর চেঞ্জেস ট্র্যাক করে, এবং চেঞ্জেস ট্র্যাক করে আপনাকে বলে যে কে কখন কি চেঞ্জ, মানে কটার সময় কোন দিন কোথায় করেছে, এবং তার একটা সম্পূর্ণ লগ, তার একটা সম্পূর্ণ বুককিপিং। মানে ধরুন যে কিছু একটা চেঞ্জ হচ্ছে, একটা খাতা পেন নিয়ে গেট লিখে রাখছে যে এই টাইমে এই পার্টিকুলার লোকটা, এর নাম হচ্ছে এটা, এর ইমেল আইডি হচ্ছে এটা, ও এই চেঞ্জটা করেছে। আবার যখন পরে কিছু চেঞ্জ হচ্ছে ফাইলে, আবার সে কিন্তু সেম লগে গিয়ে লিখে রাখছে। তাতে কি হচ্ছে, গিট যখন এগুলোকে ট্র্যাক করছে, তখন ওই লগের পরিপ্রেক্ষিতে ট্র্যাক করছে। যে কোনো পয়েন্টে গিয়ে, যে কোনো টাইমে গিয়ে আমি গিটকে বলতে পারি, গিট 5 দিন আগে ওই পার্টিকুলার জায়গাতে যেই জিনিসটা তুমি লিখেছিলে, তুমি কি ওইটাকে তুলে আনতে পারবে এখন? গিট কিন্তু সেটাকে তুলে আনতে পারবে। এই ক্ষমতাটা গিটের আছে, এবং সেই জিনিসটাই আমরা বারবার দেখব। তো নেক্সট আমরা একটা কাজ করি, এই গিট হাইফেন লার্নিং, এটাতে তো কিছু নেই, আমরা এখানে একটা ফাইল ক্রিয়েট করি, এবং সেই ফাইল ক্রিয়েট করে সেই ফাইলের মধ্যে চেঞ্জেসের মাধ্যমে আমরা গিটের যে কমান্ডগুলো, সেই কমান্ডগুলো শেখার চেষ্টা করি। তার আগে একটা জিনিস আপনাদের শেখানো উচিত, এবং সেটা আমি বলে দিই। স্ক্রিনে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে, এটা একটা ফাইল, এই ফাইলটা আমরা ক্রিয়েট করতে চলেছি, এবং ধরুন এখানে 3জন ডেভেলপার আছে, এটা আপনি, এটা আপনার আরেকজন ডেভেলপার, এটা আপনার বন্ধু। 3জন ডেভেলপার সেম ফাইলেই কাজ করছে। এই ডেভেলপার একটা লাইন অ্যাড করলো, এই ডেভেলপার তারপরে একটা লাইন অ্যাড করলো, এই ডেভেলপার তারপরে আর একটা লাইন অ্যাড করলো। গিট কি করছে, গিট নিজের একটা লগ রাখছে। লগ মানে একটা ধরুন খাতা পেন নিয়েছে, নিয়ে যখনই এই ডেভেলপার ফার্স্ট লাইনটা অ্যাড করেছে, গিট এখানে একটা লাইন অ্যাড করছে যে এই পার্টিকুলার ডেভেলপার এই পার্টিকুলার টাইমে এই পার্টিকুলার লাইনটা অ্যাড করেছে, এবং এই কারণে করেছে, এটা গিট এখানে লিখে রাখলো। তারপরে যখন এই ডেভেলপার এসে আরেকটা লাইন অ্যাড করলো, সেম কাজটাই কিন্তু গিট আবার তার লগে গিয়ে লিখলো। তারপরে এই ডেভেলপার যতবার এই ফাইলটা চেঞ্জ হবে, সেটা অ্যাড হোক, রিমুভ হোক, কিছু মডিফাই হোক, গিট এই পার্টিকুলার লগে সমস্ত এন্ট্রিগুলোকে রাখবে। ঠিক আছে? তো এটা ভিজুয়ালাইজেশন দিয়ে বুঝলাম যে কিভাবে আমরা কাজ করি। 3-4 জন ডেভেলপার একটা ফাইলে কিছু চেঞ্জ করলেও, বা বিভিন্ন ফাইলে চেঞ্জ করলে, একটা ফোল্ডারের মধ্যে বিভিন্ন জায়গাতে চেঞ্জ করলেও, গিট প্রত্যেকটা জিনিসের এন্ট্রি তার লগের মধ্যে রাখতে পারবে। সেগুলোকে আমরা ভিজুয়ালি দেখব খুব শিগগিরই। আর নেক্সট যে জিনিসটা বুঝতে হবে, কিছু টার্ম। একটা টার্ম হচ্ছে ওয়ার্কিং ডাইরেক্টরি। ওয়ার্কিং ডাইরেক্টরি মানে যে ফাইল এবং ফোল্ডারের মধ্যে আপনি কাজ করছেন। ভিএস কোডেও আপনি যখন কাজ করেন, সেটা এইচটিএমএল করুন, সিএসএস করুন, কিংবা জাভাস্ক্রিপ্ট করুন, আপনি তো কোনো একটা ফোল্ডারের মধ্যে গিয়ে, কোনো একটা ফাইলের মধ্যে গিয়ে কাজ করেন, তাই নয় কি? সেই পার্টিকুলার ফোল্ডারটাকে বলা হচ্ছে ওয়ার্কিং ডাইরেক্টরি। যখন গিটকে আমি বলছি যে এই ওয়ার্কিং ডাইরেক্টরির মধ্যে যা কিছু ঘটছে, যা কিছু ফাইল আছে, সমস্ত ফাইলের চেঞ্জেস, সমস্ত সাব ফোল্ডারের চেঞ্জেসকে তুমি ট্র্যাক করো। ট্র্যাক করার জন্য যে পদ্ধতিটা, যে পাথের মাধ্যমে আমি গিটকে বলি, সেই পাথটা হচ্ছে এইরকম।
ওয়ার্কিং ডাইরেক্টরির মধ্যে যে কোনো ফাইলকে যদি ট্র্যাক করতে হয় তাহলে আমাকে তাকে স্টেজে নিতে হবে। স্টেজ মানে তো মঞ্চ। আপনারা দেখেন না, আপনি হয়তো ছোটবেলাতেও করেছেন বা এখনো করে থাকবেন যে স্টেজে উঠে গান করলেন, স্টেজে উঠে আবৃত্তি বললেন। স্টেজে উঠলেই তবেই গিট ভাবুন যে আপনাকে দেখতে পাচ্ছে। আপনি যখন স্টেজে উঠছেন আবৃত্তি করার জন্য বা স্টেজে উঠছেন গান করার জন্য বা নাচ করার জন্য, তখনই স্টেজের সামনে যে সমস্ত দর্শকগুলো বসে আছে তারা আপনাকে দেখতে পাচ্ছে। ধরুন সেগুলো হচ্ছে গিট এবং আপনি যে ফাইল বা ফোল্ডার সেটা স্টেজে উঠছেন তখনই আপনাকে দেখা যাচ্ছে। ঠিক আছে? তাহলে আপনাকে প্রথমে স্টেজে তুলতে হবে। স্টেজে তোলার পরে নেক্সট স্টেপ যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনাকে লোকাল রিপো বলে একটা কনসেপ্ট আছে যেটা আমরা দেখবো একটু পরে। সেই লোকাল রিপোজিটরিতে আপনাকে সেই ফাইলটাকে কমিট করতে হবে। কমিট এটা আবার কি? এটার অ্যানালজি আমি এভাবে দেবো যে আপনাকে তো স্টেজে তুললাম। এবার স্টেজে তুলে আপনি যদি কাঠের মতো দাঁড়িয়ে থাকেন তাহলে লোকজন কি করবে? লোকজন হয় কথাবার্তা বলবে যে হ্যাঁ এই গান করছে না, নাচ করছে না, নেমে যান, আপনাকে কটা টমেটো কিংবা কটা ডিমও ছুঁড়ে মারতে পারে, এরকম হতে পারে। কিন্তু যদি আপনি স্টেজের উপরে উঠে পারফর্ম করা শুরু করেন তখন কি হবে ব্যাপারটা? তখন হচ্ছে সমস্ত দর্শকগুলো আপনাকে অ্যাপ্রিশিয়েট করবে, হাততালি দেবে, আপনাকে মেনে নেবে। তো সেরকমই এই যে ফাইলটাকে আপনি স্টেজে তুললেন, স্টেজে তোলার পরে যদি চান যে গিট এই পার্টিকুলার ফাইলের চেঞ্জেসটাকে মেনে নেয় এবং তার যে ওই যে খাতা আছে যেখানে সে লক করে, এইমাত্র বললাম প্রত্যেকটা চেঞ্জেস সেখানে লক করে, সেই জন্য আপনাকে ওই পার্টিকুলার ফাইলটাকে স্টেজ থেকে কমিট করতে হবে লোকাল রিপোজিটরিতে। আমরা এগুলো সব করে দেখবো, কিন্তু এটা কনসেপচুয়ালি ভালো করে বুঝুন প্রথমে, ঠিক আছে? এই লোকাল রিপোজিটরিটা কিন্তু আপনার লোকাল বক্সে, মানে আপনার লোকাল ল্যাপটপে কিংবা লোকাল পিসিতে। তো যদি এই ফাইলটা লোকাল পিসিতেই থাকে, আর একটু আগে আমরা এরকম একটা ডায়াগ্রাম দেখেছি যেখানে ৩ জন ডেভেলপার একটা ফাইলের উপর কাজ করছে, আর এই ফাইলটা যদি আপনার লোকাল পিসিতে থাকে তাহলে ৩টে ডেভেলপার কি করে কাজ করবে? তার মানে এই ফাইলটাকে এমন একটা কোনো জায়গায় পাঠাতে হবে যেখানে এই ৩ জন ডেভেলপারেরই অ্যাক্সেস আছে। সেই জায়গাটাকে আমরা বলি রিমোট। সেটা হচ্ছে এইটা। যে যে জন্য আমরা GitHub কে ইউজ করি। ঠিক আছে? তার মানে একটা ফাইলের যদি লাইফ সাইকেল Git এর জন্য ধরা হয়, তাহলে সেই ফাইলটা একটা র ফাইল আপনার কাছে আছে। ফাইলে আপনি চেঞ্জ করছেন, যা কিছু করছেন। যদি চান Git ওটাকে ট্র্যাক করে আপনাকে প্রথমে স্টেজে তুলতে হবে যাতে Git দেখতে পায়, আচ্ছা ফাইল এসছে। এবার যদি চান যে Git ওই ফাইলের চেঞ্জেস গুলোকে নিজের লগ ফাইলে নোট করে রাখবে, মেনে নেবে আপনার চেঞ্জেস গুলো, তাহলে তাকে কমিট করে লোকাল রিপোজিটরিতে নিয়ে যেতে হবে। কমিট হয়ে যাওয়ার পরে লোকাল রিপোজিটরিতে যাওয়ার পরে আপনি যদি সেই চেঞ্জেস গুলো অন্যান্য পাবলিকের সাথে শেয়ার করতে চান, অন্যান্য ডেভেলপারের সাথে শেয়ার করতে চান, তাহলে আপনাকে সেই চেঞ্জেস গুলো ছুঁড়ে লোকাল থেকে রিমোটে নিয়ে যেতে হবে। বোঝা গেল জিনিস? তো আমরা মোটামুটিভাবে এই সমস্ত স্টেপগুলোই দেখব। শুধুমাত্র রিমোটের যে ব্যাপারটা সেটা হয়তো অল্প স্বল্প দেখব, কারণ বেশিরভাগ GitHub রিলেটেড আইটেম নেক্সট ভিডিওতে আসবে। অলরাইট? তা চলুন এবারে আমরা ফিরে যাই হচ্ছে আমাদের আবার টার্মিনালে। সেখানে গিয়ে আমরা ওয়ার্কিং ডাইরেক্টরি তো আমাদের ক্রিয়েটই করে দিয়েছি গিট লার্নিং বলে। তার মধ্যে একটা ফাইল ক্রিয়েট করি। সেই ফাইলটা ক্রিয়েট করে তাকে স্টেজে তুলি। স্টেজে তোলার পর তাকে কমিট দিয়ে লোকাল রিপোজিটরিতে নিয়ে যাই এবং লোকাল রিপোজিটরিতে নিয়ে যাওয়ার যে পদ্ধতি তার মাধ্যমে আমরা অনেক অনেক জিনিসপত্র শিখতে পারবো। ওকে? যে কোনো জায়গাতে গিটকে কাজ করানোর জন্য গিটকে প্রথমে ইনিশিয়ালাইজ করতে হয়। এই ফাইলে, এই পার্টিকুলার ফোল্ডারে গিট বলে কিছু নেই। আমি যদি হিডেন ফাইলও দেখি, গিট বলে কিছু নেই। তো গিট সংক্রান্ত যদি কোনো জিনিস কাজ করতে হয় তাহলে প্রথমে গিটকে ইনিশিয়ালাইজ করতে হয় এবং সেই কারণে আমি করব গিট ইনিট এই পার্টিকুলার কমান্ডটা। গিট ইনিট করলে সাথে সাথে গিট ইনিশিয়ালাইজ হয়ে যাবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন ইনিশিয়ালাইজড এমটি গিট রিপোজিটরি ইন এই পার্টিকুলার পাথে। ঠিক আছে? এবার দেখুন একটা মজার জিনিস, এখানে কিন্তু একটা ডট গিট বলে একটা কিছু ক্রিয়েট করেছে, ফোল্ডার একটা ক্রিয়েট করেছে। তার মানে আমি যদি এখন এলএস করি আমার ডট গিট দেখা উচিত ছিল, তাই কি? কিন্তু ডট গিট আমি দেখতে পাচ্ছি না। তার কারণ হচ্ছে ডট দিয়ে যে সমস্ত ফাইল বা ফোল্ডারের নাম শুরু হয় তারা হিডেন হয়। মানে ওটাকে হাইড করে রাখা আছে। কি জন্য হাইড করে রাখা আছে? সিকিউরিটি রিজনে। তার কারণ হচ্ছে ডট গিট এই পার্টিকুলার ফোল্ডারটার মধ্যে অসংখ্য গিটের কনফিগারেশন ফাইল আছে। গিট কখনো চাই না যে একজন ডেভেলপার হিসেবে না বুঝে শুনে তার মধ্যে কোনো রকম চেঞ্জেস করুক। তার যে সমস্ত সেই লগিং, যেই যে খাতা পেনের কথা বললাম, গিয়ে লগ করার ব্যাপার, তার যে সমস্ত কনফিগারেশন ওই যে ইউজার ডট নেম, ইউজার ডট ইমেল করে করেছি, সবকিছু এই ফোল্ডারের মধ্যে আছে। কিন্তু কোনো সময় যদি আপনাকে এই ফোল্ডারের কন্টেন্ট দেখতে হয় তাহলে আপনাকে হিডেন ফাইল দেখতে হবে ls -a দিয়ে। এবার দেখুন আপনি ডট গিট এখানে দেখতে পাচ্ছেন।
আমি যদি ডট গিটের মধ্যে চলে যাই সিডি করে ডট গিট, আমি এর মধ্যে বেশ কিছু গিট সংক্রান্ত ফাইল দেখবো। আমি দেখতে পাচ্ছি একটা কনফিগ ফাইল, আমি দেখতে পাচ্ছি একটা হেড ফাইল, হুকস বলে একটা ফোল্ডার, এটা কিন্তু রিয়াক্টের হুকস না, গিটের হুকস, রেফস ইত্যাদি প্রভৃতি। যদি আপনার কিউরিসিটির জন্য আমি কনফিগটাকে জাস্ট একবার খুলি, দেখুন কনফিগের মধ্যে বেশ কিছু কনফিগারেশনস এখানে আছে। আপনি যখন অ্যাডভান্সড ইউজার হবেন আপনি কিন্তু এখানে এসে এই কনফিগারেশনগুলোকে যে কোনো টাইমে চেঞ্জ করতে পারবেন আপনার ইচ্ছা মতো, কিন্তু 99% ক্ষেত্রে আপনাকে এই কনফিগারেশনগুলোতে হাত দিতে হবে না, ঠিক আছে? কিন্তু তাও জানা থাকলো। তো এই গেল ডট গিটের ব্যাপার এবং গিট ইনিশিয়ালাইজেশন ব্যাপার। তো আমরা এখন গিটকে ইনিশিয়ালাইজ করেছি। এবার এইটা আমাদের একটা ওয়ার্কিং ডাইরেক্টরি, ওই ফার্স্ট গোল্লাটা ওয়ার্কিং ডাইরেক্টরি। ওয়ার্কিং ডাইরেক্টরিতে আমরা একটা ফাইল তৈরি করি। ধরুন আমরা ফাইলটার নাম দিই টেস্ট ডট টেক্সট ফাইল। একটা ফাইল এবার ক্রিয়েট হয়ে গেছে, আমি এলএস করলে এটাকে পেয়ে যাচ্ছি। এই ফাইলটা এই মুহূর্তে ব্ল্যাঙ্ক, ফাইলটার মধ্যে কিচ্ছু নেই। এবারে এটা তো ওয়ার্কিং ডাইরেক্টরিতে ফাইলটা আছে, কিন্তু আমি বলেছি ফাইলকে যদি আমাকে ট্র্যাক করাতে হয় তাহলে মানে গিট দিয়ে যদি ট্র্যাক করাতে হয় যে ফাইলের মধ্যে প্রত্যেকটা চেঞ্জেস, আমাকে একে স্টেজে তুলতে হবে, মঞ্চে তুলতে হবে। এইবারে কোনো সময় যদি আপনাকে দেখতে হয় যে মঞ্চের উপরে কে কে আছে, সেই জন্য আপনার কমান্ড হচ্ছে গিট স্টেটাস, এবং এইটা আমার মতে গিটের সব থেকে ইউজড কমান্ড। গিট স্টেটাস ডেভেলপার অনেকভাবে ইউজ করে, কারণ প্রত্যেক সময় তার দেখতে চায় যে আমার গিটের মধ্যে এখন গিট কি ট্র্যাক করছে, গিট এখনো কি আনট্র্যাক করে আছে, আমাকে কি ট্র্যাক করাতে হবে, এই সমস্ত জিনিসগুলো। আমি যদি এই কমান্ডটাকে এখন এক্সিকিউট করি, দেখুন কমান্ডটা কি বলছে। বলছে আই এম অন ব্রাঞ্চ মেইন। ব্রাঞ্চের ব্যাপারে আমি একটু পরে কথা বলবো, এই জন্য এটাকে আমি ছেড়ে দিচ্ছি। নো কমিটস ইয়েট, তার মানে আমি এখনো পর্যন্ত আমার খাতাতে কিছু লিখিনি, এবং আনট্র্যাক ফাইলস একটা, তার মানে আমি এখন কিছু ট্র্যাকই করছি না, কিন্তু এই ফোল্ডারে যেখানে গিট ইনিশিয়ালাইজ হয়েছে ওয়ার্কিং ডাইরেক্টরিতে একটা আনট্র্যাক ফাইল আছে। এবারে আবার চলে যাই আমার এই ডায়াগ্রামে, এই জায়গাতে একটা আনট্র্যাক ফাইল আছে। একে যদি এবার ট্র্যাক করতে হয় আমাকে একে তুলে নিয়ে স্টেজে আসতে হবে, এবং একে তুলে নিয়ে স্টেজে আসার জন্য আমাকে যে কমান্ড ইউজ করতে হবে সেটার নাম হচ্ছে অ্যাড। ওকে, তাহলে চলে যাই আবার আমাদের টার্মিনালে। এখানে গিয়ে যদি আমাকে স্টেজে একে তুলতে হয় আমি তাকে করব গিট অ্যাড টেস্ট ডট টিএক্সটি। এবারে যদি আমি গিট স্ট্যাটাস করি, গিট স্ট্যাটাস সবসময় স্ট্যাটাস দেখার জন্য। এইবার দেখুন মজাটা, ও বলছে যে আমি এবার একটা নিউ ফাইল পেয়েছি ট্র্যাক করার জন্য। আগে ছিল লাল কালারে, কারণ ওর কাছে কিছু ট্র্যাক করা ছিল না, এখন সবুজ কালারে আমি একটা নতুন ফাইল পেয়েছি ট্র্যাক করার জন্য। তো তুই ভাই এবার যা কিছু লিখবি এই ফাইলের মধ্যে আমি সেই জিনিসটাকে ট্র্যাক করতে পারবো। তা চলুন আমরা ফাইলের মধ্যে কিছু লিখি। আমরা এখানে গিয়ে টেস্ট ডট টিএক্সটি কে খুলে নিই এবং এখানে গিয়ে লিখি আই অ্যাম এ টেস্ট ফাইল, এবং এটাকে এখানে সেভ করে দিই। হলো, ফাইলে আমি কিছু লিখলাম, কিছু এডিট করলাম, স্বাভাবিক ব্যাপার। আপনারা গিয়ে কোড করবেন ওর মধ্যে, আপনার ডট জেএসএক্স ফাইলের মধ্যে, ডট জেএস ফাইলের মধ্যে, ডট সিএসএস এইচটিএমএল ফাইলের মধ্যে, আমি এটা ডট টিএক্সটি ফাইলের মধ্যে করছি, সেম ব্যাপার। তো এবারে যদি আমি গিট স্ট্যাটাস করি, আমি দেখছি ও বলছে আমি মেন ব্রাঞ্চে আছি, কিন্তু আমার কাছে যে ফাইলটা আছে টেস্ট ডট টিএক্সটি, এই ফাইলটা মডিফাই হয়েছে। যখনই আমি কোনো জিনিসকে মডিফাই করব আমার ওয়ার্কিং ডাইরেক্টরির মধ্যে, আমাকে তখনই সেই জিনিসটাকে স্টেজ করতে হবে। ধরুন আপনি একটা প্রোগ্রামে পারফর্ম করছেন, আপনি স্টেজে গেছেন, একটা জামা কাপড় পরে গেছেন, প্রথমবার আপনাকে দর্শক দেখতে পেয়েছে, আপনি পারফর্ম করেছেন, কিন্তু পারফরমেন্সের মধ্যে আপনার কি আছে যে আপনাকে হয়তো ড্রেসটা চেঞ্জ করে ব্যাক স্টেজে গিয়ে চুপ করে ড্রেসটা চেঞ্জ করে চলে আসতে হবে এবং আবার দর্শকের সামনে পারফর্ম করতে হবে। তো যতবারই আপনি মডিফাই করেন কোনো জিনিস, আপনার অ্যাট্রিবিউট, এখানে এক্ষেত্রে টেক্সট ফাইল আছে, টেক্সট ফাইলের মধ্যে যে টেক্সট আছে সেগুলোকে চেঞ্জ করা হচ্ছে, যা কিছু আপনি মডিফাই করবেন, যখনই আপনি মডিফাই করবেন তখনই কিন্তু আপনাকে আবার স্টেজ করতে হবে যাতে গিট আপনাকে দেখতে পায়। তো এক্ষেত্রে আমি মডিফাই করেছি হচ্ছে টেস্ট ডট টেক্সট ফাইলকে, তার মানে মডিফাই করার পরে একে আমাকে আবার স্টেজ করতে হবে। এবারে যদি আমি গিট স্ট্যাটাস দিই, আমি দেখছি যে এই ফাইলটা মডিফাইড, আগে ছিল রেড কালার কারণ তখনও পর্যন্ত স্টেজ করা হয়নি, যেটা মডিফিকেশন করেছিলাম, এখন আমি মডিফিকেশনটাকে স্টেজ করেছি এই জন্য গ্রিন কালার। এবার ওই বলছে যে আমি তো মডিফাই করে ফেলেছি, নেক্সট যে জিনিসটা দরকার সেটা হচ্ছে কমিট। কমিট মানে কি, একবার ফিরে যায় আমাদের, আমরা ওয়ার্কিং ডাইরেক্টরি থেকে অ্যাড করে স্টেজে নিয়ে এসেছি, স্টেজ থেকে আমাকে কমিট করে লোকাল রিপোজিটরিতে নিতে হবে। কমিটের অর্থ হলো ওই যে গিটের যে খাতা আছে যেখানে সে লক করে,
যে কে চেঞ্জ করেছে, কটার সময় চেঞ্জ করেছে, কি চেঞ্জ করেছে, কেন চেঞ্জ করেছে, সেই যে লেখার যে পদ্ধতি সেটা আমরা করব হচ্ছে কমিটের মাধ্যমে। তাহলে এবার আমি কমান্ড প্রম্পটে গিয়ে কমিট বলে এই কমান্ডটাকে এক্সিকিউট করি, গিট কমিট। এবার এখানে একটা কথা বলার আছে, যখন আপনি চেঞ্জ করছেন কোনো কিছু, গিটকে তো মেনে নিতে হবে যে কেন আপনি চেঞ্জ করছেন, সেই জন্য আমি কমিট করছি। কিন্তু আপনি কি চেঞ্জ করছেন এই জিনিসটা আপনাকে কিন্তু বলতে হবে। একটা উদাহরণ দিই, সবার বাড়িতেই খরচাপাতি হয় এবং খরচাপাতির একটা খাতা থাকে। যেমন ধরুন আপনার বাড়িতে হয়তো আপনার যা প্যারেন্টস, বাবা বা মা, তিনি যা খরচা করেন তিনি খাতার মধ্যে লিখে রাখেন, আজকে ১,০০০ টাকা করেছি, কালকে ৫০০ টাকা, আগামী দিন ২০০ টাকা। আপনার যে খরচাটা আছে সেটা আপনি লেখেন, আপনার ভাই বা বোন তারা থাকলে তারা সেটা লেখেন। মাসের শেষে পরিবার খাতাটাকে খুলে দেখে যে কত খরচা হয়েছে টোটাল। আচ্ছা, টোটাল ১২,০০০ টাকা খরচা হয়েছে। এইবারে এই যে ১২,০০০ টাকা খরচা হয়েছে, এই ১২,০০০ টাকা কোথায় কি খরচা হয়েছে যদি এই জিনিসটা ওই খাতার মধ্যে লেখা না থাকে, তাহলে এই টোটাল খাতাটা থাকার কোনো অর্থই নেই। মানে আপনি বুঝতেই পারবেন না যে আপনার টোটাল খরচাটা কোথায় বেশি যাচ্ছে, তাই নয় কি? গিটের ক্ষেত্রে ব্যাপারটা সেই রকম। আপনি যখন কোনো ফাইলকে চেঞ্জ করছেন, আপনি যদি ক্লিয়ারলি না বলেন যে আপনি ফাইলকে কেন চেঞ্জ করছেন, তাহলে কিন্তু কমিটের কোনো মানেই থাকে না। আর এখানেই ডেভেলপাররা ম্যাক্সিমাম মিস্টেক করে। তারা কিরকম টাইপের কমিট মেসেজ দেয়, বাগ ফিক্স 1, বাগ ফিক্স 2, বাগ ফিক্স 3। আর যখন ২-৩ মাস পরে এসে অন্য কোনো ডেভেলপার সেটাকে দেখতে চায়, তারা দেখা যাচ্ছে ২ মাস আগে এই পার্টিকুলার ফাইলে অমুক ভাই বাগ ফিক্স 1 করেছে। বাগ ফিক্স 1 আবার কি জিনিস? আপনাকে এক্সপ্লিসিটলি বলতে হবে যে আপনি কি চেঞ্জেস করেছেন। সেই জন্য গিটের যে মেসেজ, কমিট মেসেজ, সেটা কিন্তু খুব, খুব, খুব একটা ইম্পোর্টেন্ট জিনিস। আপনি কিভাবে দেবেন সেটাকে? গিট কমিট -m এবং তারপরে এখানে আপনি কমিট মেসেজটা দেবেন। যদি আপনি কোনো ফিচারের উপর কাজ করেন, তাহলে ফিট এইভাবে আপনি এটাকে লিখতে পারেন, শুরু করতে পারেন এবং বলতে পারেন যে আপনি কি করেছেন। I have added a line of text. এবার দেখুন কি রিটার্ন করলো, খুব মজার জিনিস। রিটার্ন করলো মেইন। মেইন হচ্ছে যে চেঞ্জেসটা হয়েছে সেটা মেইন ব্রাঞ্চে হয়েছে। আপনি এখানে মেইন দেখতে পাচ্ছেন সব জায়গাতে। ব্রাঞ্চ নিয়ে আমরা একটু পরে কথা বলবো, এই জন্য এটাকে পার্ক করছি। তারপরে একটা ইউনিক আইডি আমাকে দিয়েছে। ইউনিক আইডি দেওয়ার কারণ, গিট যখন ওই খাতার মধ্যে, লগের মধ্যে প্রত্যেকটা এন্ট্রি লিখছে, আচ্ছা এই ফাইলে এই জায়গাতে অমুক লোক এই সময়ে এই কারণে এই চেঞ্জটা করেছে, তারপরে আবার ওই লাইনে এই জায়গায় এই চেঞ্জ করছে, প্রত্যেকটা যে লগ, প্রত্যেকটা যে এন্ট্রি লিখছে, প্রত্যেকটা এন্ট্রির জন্য একটা করে ইউনিক আইডি অ্যাসাইন করছে। তার কারণ, যদি কোনো সময় ওই লগের কোনো একটা এন্ট্রিকে তুলে নিয়ে আমাকে বুঝতে হয় যে কি চেঞ্জ হয়েছে, বা আমার ফাইলকে রিস্টোর করে ওই পার্টিকুলার সিচুয়েশনে ওই পার্টিকুলার কমিটে নিয়ে যেতে হয়, তাহলে এই আইডিটা আমার কাজে লাগবে। এটাই হচ্ছে কথা। তারপরে বলছে যে একটা ফাইল চেঞ্জ হয়েছে, অফকোর্স সেটা হচ্ছে test.txt, এবং একটা ইনসার্শন হয়েছে, মানে আমি একটা লাইন অ্যাড করেছি, তাই তো? একটু আগে একটা লাইন অ্যাড করেছি। তাহলে এই গেল হচ্ছে গিটের কমিট। এবার এই মুহূর্তে যদি আমি দেখতে চাই যে আমার কি কি জিনিসপত্র কমিট হয়েছে, আমার এই ওয়ার্কিং ডাইরেক্টরি থেকে যে লোকাল রিপোজিটরি হয়েছে, এখন এই ফাইলটা লোকাল একটা রিপোজিটরির মধ্যে আছে, কি হয়েছে কমিট, সেটা দেখার জন্য আমি যে কমান্ডটা ইউজ করবো সেটার নাম হচ্ছে গিট লগ। তো গিট লগে আমরা দেখতে পাচ্ছি যে অথর আমি, আমার নাম, কখন, কোন টাইমে এবং কি পার্টিকুলার রিজনে আমি এই কমিটটা করেছি। এই যে আইডিটা আছে এটা হচ্ছে বিগ হ্যাশ আইডি, আর এটার জন্য একটা শর্ট ভার্সন আইডিও থাকে। ঠিক আছে, আমরা দেখবো যে এই দুটো আইডি কোন কারণে কিভাবে কাজে লাগে। এই আইডি দিয়ে আমি যখনই কমিটের ইনফরমেশনকে তুলতে চাইবো, তখন কিন্তু আমাকে এক্স্যাক্টলি ইনফরমেশন দেবে যে এই পার্টিকুলার কমিটের জন্য কি কি ফাইল চেঞ্জেস হয়েছে, এবং যদি আমি কোনো কারণে আমার কাছে দুটো কমিট থাকে, আমি অন্য কোনো কমিটে ফিরে যেতে চাই, তাহলে আমাকে সেই ফাইলে সেই স্টেটে ফিরে যেতে সাহায্য করবে। এই জিনিসটা আমরা একটু দেখে নিই। আচ্ছা, আমরা যখন গিট স্ট্যাটাস আরেকবার করছি, আমাদের কিছু আর কমিট করার নেই, আমরা কমিট সবকিছু করে দিয়েছি। আমাদের ফাইলের নাম test.txt। এবারে test.txt কে আমি আরেকবার মডিফাই করব। কেমন? কি লিখতে চলেছি আমি? আমি লিখতে চলেছি দিস ইজ সেকেন্ড টাইম I am editing it. ওকে, সাম টেক্সট। এবারে যদি আমি গিট স্ট্যাটাস করি, আবার কি বলবে? আগের মতোই যে এই ফাইলটা মডিফাই হয়েছে, তার মানে মডিফাই হওয়ার জন্য যেটুকু জিনিস মডিফাই হয়েছে সেইটুকু জিনিসকে আমাকে স্টেজে তুলতে হবে, আমাকে এটাকে অ্যাড করতে হবে।
তাহলে আমি করব git add test.txt। এবারে যদি আবার আমি git স্ট্যাটাস করি, এবার বলবে আচ্ছা ফাইল আপনি স্টেজে নিয়ে গিয়েছেন, এবারে আপনাকে এটাকে কমিট করতে হবে, চেঞ্জেস টু বি কমিটেড। তাহলে আমি আবার কমিট করব, কিন্তু এইবারে কমিটেড মেসেজটা আমি একটু ডিফারেন্ট দেবো। তার কারণ হচ্ছে আমি এবারে একটা সেকেন্ড লাইন অ্যাড করেছি, আই হ্যাভ অ্যাডেড অ্যানাদার লাইন। লেটস সে আমি এটাকে দিয়েছি। যদি আপনার ক্ষেত্রে এটা ফিচার না হয়, যদি কোনো রকম বাগের ফিক্স হয়, তাহলে আপনি ফিটের বদলে দেবেন হচ্ছে ফিক্স। এইভাবে আপনি মেনটেন করবেন। এবারে কি বলছে, সেম আগের মতো একটা আইডি দিয়েছে, একটা ফাইল চেঞ্জ হয়েছে, টু ইনসারশন প্লাস। কেন টু বলুন তো? তার কারণ যদি আপনি ফাইলটাতে যান একবার, এই যে একটা লাইন তো ছিল, কিন্তু তারপর আমি দুটো লাইন অ্যাড করেছি, একটা হচ্ছে এমটি লাইন আর একটা এটা, এই জন্য দুখানা ইনসারশন আপনাকে দেখাচ্ছে, একটা ইনসারশন না। গ্রেট, তাহলে কমিট হয়ে গেছে। তাহলে এইবার যদি আমি গিট লগে যাই, মজার ব্যাপারটা, গিট লগ আমাকে আবার দুখানা এন্ট্রি দেখাচ্ছে। প্রথম এন্ট্রি কি ছিল, আই হ্যাভ অ্যাডেড ওয়ান লাইন অফ টেক্সট ফার্স্ট, তারপরে আই হ্যাভ অ্যাডেড অ্যানাদার লাইন। এই দুটো জিনিস আমি করেছি, তাই তো? খুব ভালো করে ভেবে দেখবেন। এবার এই যে লগের ব্যাপারটা আছে, এই লগের ব্যাপারটা আপনি বিভিন্নভাবে ইউজ করতে পারেন। যদি আপনার এত বড় লগ না দরকার থাকে, যদি আপনি কুইকলি লগকে স্ক্যান করতে চান, তাহলে আপনি দিতে পারেন গিট লগ হাইফেন হাইফেন ওয়ান লাইন। এইবারে দেখুন আপনাকে কিন্তু শর্ট আইডি দেখাচ্ছে, বড় আইডিটা দেখাচ্ছে না, শর্ট আইডি দেখাচ্ছে এবং খুব সংক্ষেপে দেখাচ্ছে কমিট মেসেজের সাথে যে কি চেঞ্জ হয়েছিল। যদি অনেকগুলো কমিট থাকে না, ওই ভার্বোস কমিট, বড় কমিটের মাধ্যমে লগে স্ক্রল করে করে দেখা অনেক সময় অসুবিধার ব্যাপার হয়। সেই কারণে আপনি কি করতে পারেন, গিট লগ হাইফেন হাইফেন ওয়ান লাইন যদি করেন, তাহলে সেক্ষেত্রে আপনার অ্যাডভান্টেজটা হচ্ছে যে আপনি একবারে সমস্ত জিনিসগুলোকে পড়তে পারবেন, কারণ একটা পেজে এই এক একটা লাইনে প্রত্যেকটা জিনিস আসবে। আচ্ছা, এইবারে আমরা কি করব, মজার ব্যাপার সেটা হলো, আমার কাছে আমি বড়টাতে যাই, গিট লগ। এই মুহূর্তে ফাইলে তিনখানা লাইন আছে, প্রথম লাইন, তারপর একটা ব্ল্যাঙ্ক, তারপর আরেকটা লাইন, এবং সেটা আমি অ্যাড করেছি এই পার্টিকুলার কমিট আইডিতে। আমি এবার চাইবো যে এই পার্টিকুলার কমিট আইডি থেকে আমি ফাইলটাকে এই পার্টিকুলার কমিটের স্টেটে নিয়ে যাই। প্রথম কমিট স্টেটে একটা মাত্র লাইন ছিল, কিন্তু তারপরে আমি আরো দুটো লাইন অ্যাড করেছি, একটা ব্ল্যাঙ্ক লাইন, তারপর আরেকটা লাইন লিখেছি। তার মানে আমার ফাইল এখন তিনটে লাইন আছে। সেখান থেকে আমি চাইছি, ও আমি তো ভুল করে লাস্টে দুটো লাইন অ্যাড করেছি, আমি চলে যাব ফাইলের আগের ভার্সনে। এইখানে কিন্তু ভার্সন কন্ট্রোল সিস্টেম ব্যাপারটা আসছে। আগের ভার্সনে চলে যাব, আগের ভার্সনে একটা লাইনে অ্যাড ছিল, ওটাই আমার দরকার। কিভাবে করব সেটা এখন দেখব। সেই জন্য আমার এই কমিট আইডি দুটো লাগবে। আমি এই কমিট আইডি দুটোকে নিয়ে আমার যে নোটপ্যাড আছে সেখানে আমি কপি করে রাখি, আমার এখন এটা কাজে লাগবে। এটা হচ্ছে লেটেস্ট, আর এটা হচ্ছে যেটাতে আমি ফিরে যেতে চাই। তো এই দুটোকে আমি এখানে কপি করে নিলাম, আমার একটা নোটপ্যাডে আমি কপি করে নিয়েছি। এবার আমি এখানে বাইরে আসছি। বাইরে এসে যে কমিট আমি ফিরে যেতে চাই, মানে আমার পুরনো যে কমিট, সেই কমিটের আইডি আমার কাছে আছে। এবার যে কমান্ডটা আমি ইউজ করব সেটা হচ্ছে গিট রিসেট। গিট রিসেট, RESET হাইফেন হাইফেন HARD হার্ড, এবং এখানে আমি দেব সেই কমিটের আইডিটা। এবার আমি দেব এন্টার। এইবারে বলছে যে হেড ইজ নাও এই পার্টিকুলার কমিটে, ঠিক আছে? এখানে যেটা দেখায় শর্টটা, সেটা হচ্ছে এই ফার্স্ট এই কটা ক্যারেক্টার, A5EA2A5, সেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন, যেখানে আই হ্যাভ অ্যাডেড ওয়ান লাইন। মজার ব্যাপার, এইবার যদি আমি ফাইলের কন্টেন্টটাকে দেখার চেষ্টা করি, বাকি দুটো লাইন উড়ে গেছে, কারণ আমি এখন এই স্টেটে, ফাইলের এই স্টেটে আসতে চেয়েছিলাম, লাস্ট কমিটে চলে যেতে চেয়েছিলাম, ওই কমিটের আইডি দিয়ে আমি চলে গেছি লাস্ট কমিটে। কি একটা সুন্দর ব্যাপার না? এবার আমি যদি আবার ফিরে যেতে চাই যে মানে লেটেস্ট কমিটে, তাহলে আমি কিভাবে করব? সেম গিট রিসেট। এইবারে আমাকে অন্য যে কমিটটা আছে তার আইডি দিতে হবে। সেই আইডিটাতে যদি আমি দিই এখানে, তাহলে দেখুন আমি এবার চলে এসেছি হচ্ছে নেক্সট কমিটে, আই হ্যাভ অ্যাডেড অ্যানাদার লাইনে। এইবারে যদি আমি ফাইলের কন্টেন্টটাকে দেখি, আমার লাইন আবার আমি ফিরে পেয়েছি। দারুণ ব্যাপার। এখানে একটা জিনিস বলার আছে, এই মুহূর্তে যদি আমি গিট লগ ওয়ান লাইন করি, আমি কিন্তু দুটো জিনিসই পাচ্ছি, যে আই হ্যাভ অ্যাডেড অ্যানাদার লাইন, তার আগে আই হ্যাভ অ্যাডেড ওয়ান লাইন, আমার দুটো কমিট। কিন্তু যদি আমি বড় লগটাই যাই গিট লগ দিয়ে, তাহলে আমি কি পাচ্ছি? আমি আবার সেই দুটো কমিটই পাচ্ছি, যে কিন্তু বড় আকারে পাচ্ছি। কিন্তু মধ্যেখানে আমি কিছু কীর্তিকলাপ করেছি। কি কীর্তিকলাপ করেছি? আমি একটা কমিটে রিভার্ট করে গিয়েছি, তারপর আবার সেই কমিটটার থেকে ফিরে এসেছি। তো কাউকে যদি এই ডিটেলসে দেখতে হয় যে এক্স্যাক্টলি হয়েছে কি ইন বিটুইন, গিট লগ তো আমাকে শুধু দেখাচ্ছে কমিটগুলো, কিন্তু যে মধ্যের যে কীর্তিকলাপগুলো আমি করেছি সেগুলোকেও যদি কাউকে ধরতে হয়, তাহলে যে কমান্ডটা আপনি ইউজ করবেন সেটার নাম হচ্ছে রেফ লগ। এইখানে দেখুন মজাটা, এখানে
I have added one line of text প্রথম, তারপরে another line of text second, তারপরে আমি মুভ করেছি একটা কমিটে, তারপরে আবার আমি রিসেট করে মুভ করেছি আরেকটা কমিটে। তার মানে আমি ধরা খেয়ে গেছি এখানে। আমি যে কমিটে এই কমিটে চলে গেছিলাম, ওই কমিটে চলে গেছি কোনো কারণে। এই জিনিসটা কিন্তু এখানে পরিষ্কারভাবে এসছে। তো আশা করি কমিটের যে সমস্ত ব্যাপারগুলো, যে কমিট করা, কমিটের আইডি থেকে আরেকটা কমিটে যাওয়া, এই কমিটে যাওয়া, এই জিনিসটা আপনার কাছে ক্লিয়ার। এইবার যেটা আপনি জানবেন বা শিখবেন সেটা হচ্ছে যে রিমুভ কমান্ড। অ্যাড দিয়ে আমরা শিখেছি হচ্ছে স্টেজ করা, মানে স্টেজে তোলা। আরেকটা কমান্ড আছে যেটার নাম হচ্ছে আরএম। আরএম দিয়ে আমরা কিভাবে স্টেজ থেকে নামাতে পারি সেটা আমরা শিখব। এবার নামানো দুরকম ভাবে হতে পারে। একভাবে হতে পারে যে আপনি এমন নামালেন যে ফাইলটাকে শুধুমাত্র গিটের ট্র্যাক থেকে সরালেন না, ফাইলটাকে রিমুভই করে দিলেন। আবার আরেকটা নামানো এরকম হতে পারে যে শুধুমাত্র গিটের ট্র্যাক থেকে ফাইলটাকে সরালেন, কিন্তু ফাইলটার বৈশিষ্ট্য বা ফাইলটার অস্তিত্ব এখনো থেকে গেল। উদাহরণ দিয়ে বলি, এখন আমাদের ওয়ার্কিং ডাইরেক্টরিতে একটা মাত্র ফাইল আছে, আরেকটা ফাইল আমরা ক্রিয়েট করি, হ্যাঁ, সেটার নাম দিই টক ডট, এবারে জেএস দিই। তাহলে আমার কাছে দুখানা ফাইল আছে। আমি যদি এই সময় গিট স্টেটাস করি, বলুন তো কি আসবে? গিট স্টেটাস বলবে যে টক ডট জেএস কে আমি এখনো পর্যন্ত স্টেজে তুলিনি, আমাকে অ্যাড করতে হবে। মানে আমাকে গিটকে বলতে হবে যে গিট এটাকে ট্র্যাক করা শুরু করো। সেই জন্য আমি ডেফিনেটলি করব টক ডট জেএস। হলো? এবারে এই ফাইল তো স্টেজে উঠে গিয়েছে। আমি যদি এবারে গিট স্ট্যাটাস করি, ফাইল স্টেজে উঠে গিয়েছে। যদি এই মুহূর্তে আমার মনে হয় আরে বাবা এই talk.js কে তো আমার দরকার নেই স্টেজে, আমার গিটকে দিয়ে ট্র্যাক করানোর দরকার নেই, আমি ভুল করে ফেলেছি, আমাকে এখান থেকে বার করতে হবে, তাহলে যে কমান্ডটা আপনি দেবেন সেটা হচ্ছে git rm একটা সুইচ হাইফেন হাইফেন cached cached দেন ফাইলের নাম যেটাকে আপনি আনস্টেজ করতে চাইছেন। তাহলে এই ফাইলটা হয়ে যাবে আনস্টেজ। এইবার যদি আপনি আবার গিট স্ট্যাটাস করেন, আপনার ফাইল চলে আসছে আনট্র্যাক ফাইলসের আন্ডারে। বুঝলেন? অ্যাড করার পরে যদি সেটাকে আপনি আনট্র্যাক করতে চান তাহলে এই কাজটা করবেন। কমিট করার পরেও যদি আপনি সেটাকে আনট্র্যাক করতে চান তাহলে এই সেম কমান্ড দিয়ে আপনি করবেন। ঠিক আছে? অ্যাড কমিট দুটোর পরেই যদি আনট্র্যাক করতে চান ডেফিনেটলি এই হাইফেন হাইফেন ক্যাশকে ইউজ করবেন। এইবারে যদি হাইফেন হাইফেন ক্যাশকে আপনি ইউজ না করেন তাহলে ফাইল তো আনট্র্যাক হবেই, কিন্তু তার পাশাপাশি কিন্তু ফাইল ডিলিটও হয়ে যাবে। এটা কিন্তু মাথায় রাখবেন। এটাকে দিয়ে আমরা করে দেখি, ঠিক আছে? তো এখন গিট স্ট্যাটাস বলছে এটা আনট্র্যাক। আমি আবার এটাকে অ্যাড করব। অ্যাড করলাম। অ্যাড করার পরে আবার যদি গিট স্ট্যাটাস করি ট্র্যাকড, এবার আমি এটাকে কমিটও করে দিই। ঠিক আছে? দেখুন এতদূর পর্যন্ত যাচ্ছি, মানে ওয়ার্কিং ডাইরেক্টরি থেকে ওকে স্টেজে তুলে আমি একদম লোকাল রিপোজিটরি পর্যন্ত তো নিয়ে গেছি। -m একটা মেসেজ দিতে হবে অ্যাডেড আ টক ফাইল। ঠিক আছে? এইবারে যদি আমি গিট rm হাইফেন হাইফেন ক্যাশ করি, এই যে টক ফাইল যেটা কমিট হয়ে গেছে সেখান থেকে ওয়ান ট্র্যাকে চলে আসবে, যেটা আমরা দেখেছি অ্যাডের ক্ষেত্রে। সেম জিনিসটা এখানে হবে, কিন্তু যদি আমি এই হাইফেন হাইফেন ক্যাশড না করি, এটা যদি বাই মিস্টেক করি, এই ফাইলটাই কিন্তু ডিলিট হয়ে যাবে। এবার যদি আমি গিট স্ট্যাটাস করি, কি লেখা আছে? ডিলিটেড। যদি আমি ls করি, আমি একটাই ফাইল পাচ্ছি test.txt, আপনার ফাইল কিন্তু ডিলিটেড। তো এই যে জিনিসটা, এই জিনিসটাকে মাথায় রাখতে হবে। এই দুটো জিনিসের মধ্যে ডিফারেন্স কি আছে, এই দুটো জিনিসের মধ্যে ডিফারেন্সটা আপনাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে? আরেকটা উপায় আছে যার মাধ্যমে আপনি গিটকে বলতে পারেন যে এই পার্টিকুলার ফাইলকে আপনি ট্র্যাকই করবেন না। আমরা আবার একটা ফাইল এখানে ক্রিয়েট করি, টাচ abcd.text। abcd.text ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু আমি যদি এবার গিট স্ট্যাটাস করি, ও আমাকে বকা দেবে, আরে ভাই abcd.txt আনট্র্যাক, তোমাকে অ্যাড করতে হবে কারণ আমি ট্র্যাক করতে চাই। কিন্তু এরকম এরকম ফাইল তো থাকে, যেমন আমাদের নোডের ক্ষেত্রে নোড মডিউলস, এই ধরনের ফাইল থাকে যেগুলোকে আমরা ট্র্যাক করতে চাই না। যদি সেরকম কিছু করতে হয় তাহলে আপনাকে গিটের একটা স্পেশাল ফাইল ক্রিয়েট করতে হবে, সেই ফাইলটার নাম হচ্ছে ডট গিট ইগনোর। তো আপনি করবেন টাচ ডট গিট ইগনোর, এবং এই ডট গিট ইগনোরের মধ্যে আপনি এখানে দেখতে পাচ্ছেন না এলএস করে, তার কারণ হচ্ছে ডট দিয়ে শুরু হয়েছে, ls মাইনাস a করলে দেখা যাবে ডট গিট ইগনোর, এই যে এখানে আছে। এবার এই ডট গিট ইগনোরের মধ্যে গিয়ে vi ডট গিট ইগনোর মধ্যে গিয়ে আমি যে ফাইলের নাম এখানে লিখবো, ধরুন abcd.txt এখানে লিখেছি এবং এটাকে সেভ করে বেরিয়ে এসেছি। এইবারে যদি আমি গিট স্ট্যাটাস করি, আর কিন্তু abcd.txt কে আনট্র্যাক ফাইলও বলছে না, কারণ ওকে ট্র্যাকই করতে পারছে না।
কিন্তু এখানে ডট গিট ইগনোরকে ট্র্যাক করার কথা বলছে, কারণ ডট গিট ইগনোর একটা নতুন ফাইল। তো আমার কাজ কি হবে, সবসময় যখন আমি ডট গিট ইগনোরকে ক্রিয়েট করব তখন সেটাকে আমি অ্যাড করব আমার প্রজেক্টে, এবং তারপর আমি সেটাকে কমিটও করে দেবো। -m added git ignore হলো। এবারে গিট স্ট্যাটাস আমার সবকিছু ক্লিন থাকবে, নাথিং টু কমিট, ওয়ার্কিং ট্রি ক্লিন। তার মানে এখনো পর্যন্ত আমি abcd.txt কে কিছু ফাইল আছে কিন্তু গিটকে কোনো সময় ট্র্যাকও করছে না, আমি গিটে অ্যাড করিনি। test.txt কে অ্যাড করে দিয়েছি এবং ডট গিট ইগনোরকে আমি অ্যাড করে দিয়েছি। তাহলে আমরা কি কি শিখলাম? আমরা শিখলাম অ্যাড করা, ইনিট করা, কমিট করা, একটা পার্টিকুলার কমিটে যাওয়া, রিসেট করা, লগ দেখা, রিমুভ করা, ফাইলকে ডিলিট করা, আনট্র্যাক করে নিয়ে আসা, গিট ইগনোর করা, এই সমস্ত জিনিসগুলো আমরা শিখেছি। নেক্সট এখন আমরা যেটা শিখবো সেটার নাম হচ্ছে ব্রাঞ্চিং। আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটা জিনিস ব্রাঞ্চিং, এবং সেটার জন্য বেশ কিছু কমান্ড আমাদের জরুরি, এবং সেই কমান্ডগুলো আমরা শিখবো। এবং তারপরে আমরা শিখবো যে মার্জ যে জিনিসটা কি, সেই মার্জ জিনিসটা, এবং তারপরে মার্জ কনফ্লিক্ট কীভাবে রিজলভ করতে হয় সেই জিনিসটা আমরা শিখবো। তো চলুন সেগুলো এক এক করে শেখা যাক। এবারে আমরা ব্রাঞ্চিংয়ের ব্যাপারটা একটু বুঝি। ধরুন এটা আপনি অ্যাজ এ ডেভেলপার একটা ওয়ার্কিং ডাইরেক্টরির উপর কাজ করছেন, এটা আপনার বন্ধু আরেকটা ডেভেলপার সেম ওয়ার্কিং ডাইরেক্টরির উপরে সেম ফাইলের উপরে কাজ করছে। এবার আপনি ফাইলকে চেঞ্জ করছেন, সেও ফাইলকে চেঞ্জ করছে। যদি আপনাদের দুজনের লক্ষ্য একই থাকে যে আপনারা সেম কারণে সেম ফাইলকে সেম জায়গাতে চেঞ্জ করছেন, তাহলে আপনাদের দুজনের মধ্যে যে কোনো একজন সেই কাজটা করবে, দুজনই সেই কাজটা করবে না। তা দুজন যখন সেম ফাইলকে চেঞ্জ করছে বা দুজন যখন সেম ডাইরেক্টরির মধ্যে ডিফারেন্ট ফাইলকে চেঞ্জ করছে, তাদের যে অবজেক্টিভ, তাদের যে লক্ষ্য সেটা আলাদা হয়। আপনি কোনো একটা ফিচার ডেভেলপ করছেন, আপনি তার জন্য ওই ডাইরেক্টরির ভিতরে কিছু ফাইলকে চেঞ্জ করছেন। আপনার বন্ধু হয়তো কোনো ফিচার ডেভেলপ করছে বা ফিক্স করছে, তার জন্য সেই ডাইরেক্টরির মধ্যে কোনো ফাইলকে চেঞ্জ করছে। তা যখন আপনি কোনো একটা ফিচার করছেন বা একটা ফিক্স করছেন বা কোনো একটা কাজ করছেন কোনো একটা ওয়ার্কিং ডাইরেক্টরির মধ্যে, সেই কাজের জন্য আপনি একটা ডিফারেন্ট লাইন বেছে নেবেন। সেই ডিফারেন্ট লাইনটাকে বলা হয় ব্রাঞ্চিং। তার মানে ওয়ার্কিং ডাইরেক্টরি থেকে আপনি যেটা করবেন সেটা হলো একটা ব্রাঞ্চ ক্রিয়েট করবেন, এবং তারপরে আপনি এই ব্রাঞ্চে কাজ করবেন। এই ব্রাঞ্চের মধ্যে আপনি স্টেজ করবেন, এই ব্রাঞ্চ থেকে আপনি কমিট করবেন, এবং এই ব্রাঞ্চ থেকে আপনার রিমোটে যাবে। সিমিলারলি আপনার বন্ধু কি করবে, সেও আরেকটা ব্রাঞ্চ তৈরি করবে, সে কাজ করবে হচ্ছে এই পার্টিকুলার ব্রাঞ্চের উপরে। এই ব্রাঞ্চ থেকে সে স্টেজ করবে, এই ব্রাঞ্চ থেকে সে কমিট করবে, এবং এই ব্রাঞ্চ রিমোটে যাবে। ব্রাঞ্চ যখন করা হয়, যেই মুহূর্ত থেকে ব্রাঞ্চ করা হয়, যেখান থেকে ব্রাঞ্চ করা হচ্ছে সেখানকার সমস্ত ফাইল, সমস্ত ডাইরেক্টরি সেই ব্রাঞ্চে কপি হয়ে যায়। তাতে কি হয় যে আপনার ওয়ার্কিং ডাইরেক্টরির মধ্যে যে সমস্ত ফাইল, যে সমস্ত ফোল্ডারগুলো ছিল তার একটা সেম কপি আপনার ব্রাঞ্চে চলে আসে। তো আপনি আপনার ব্রাঞ্চ মানে আপনার লাইনের মধ্যে কাজ করতে পারছেন, আপনার বন্ধু সেই পার্টিকুলার ব্রাঞ্চের মধ্যে কাজ করতে পারছে। তাহলে এই জায়গাতে সুবিধাটা কি হয়, এই অ্যারোটা এখান থেকে হবে। তাহলে এই জায়গাতে সুবিধাটা কি হচ্ছে, সুবিধাটা হচ্ছে যে আপনি যখন আপনার যে কাজটা করছেন তার জন্য আপনার লাইনে আপনার ব্রাঞ্চ কাজ করছেন, এবং আপনার কাজটা হয়ে গেলে ফাইনালি আপনি কি করবেন, যে আপনার কাজটা আপনার যে রিপোজিটরি আছে সেই রিপোজিটরিতে ফাইনালি আপনি মার্জ করে দেবেন। এবং আরেকটা ডেভেলপাররা যখন করছে সে কিন্তু আপনার এই পার্টিকুলার রিপোজিটরিতে মার্জ করে দেবে। তার মানে আমি যদি একটা ফাইলে কাজ করি, একটা লাইন অ্যাড করি এখানে, এবং আমি ব্রাঞ্চে এই চেঞ্জটা করি, এবং তারপরে আমি যখন রিপোজিটরিতে মার্জ করে দেবো, তখন এই রিপোজিটরির মধ্যে ওই পার্টিকুলার ফাইলে আরেকটা নতুন লাইনের অ্যাডিশন হয়ে যাবে, নতুন একটা ভার্সন তৈরি হবে। সিমিলারলি আবার আরেকটা ডেভেলপার বা আরেকটা ইউজারের ক্ষেত্রেও সেম জিনিসটা হবে। তো এইবারে আমরা দেখবো যে কিছু ব্রাঞ্চিং স্ট্র্যাটেজি কিভাবে ব্রাঞ্চ করতে হয় এবং ব্রাঞ্চিং নিয়ে কিভাবে কাজ করতে হয় অ্যাকচুয়াল ফাইল সিস্টেমের সাথে। চলুন সেটা আমরা করে দেখি। প্রথমে যদি দেখতে হয় যে আমার কাছে কি কি ব্রাঞ্চ আপাতত আছে, তাহলে গেট ব্রাঞ্চ হাইফেন হাইফেন লিস্ট এই কমান্ডটা আমি দেবো। বলছে আমার কাছে শুধুমাত্র একটাই ব্রাঞ্চ আছে, মেইন। এইবারে মেইন ব্রাঞ্চের কথা বলি। যখন আমি গিটকে ইনিশিয়ালাইজ করি তখন গিট অটোমেটিক্যালি একটা ব্রাঞ্চ আমাকে দেয়, সেটা হচ্ছে মেইন ব্রাঞ্চ। যে কোনো প্রজেক্টে, গিট বেস প্রজেক্টে মেইন ব্রাঞ্চ থাকবেই। আগে আমরা এটাকে মাস্টার ব্রাঞ্চ বলতাম, কিন্তু এখন রিনেম হয়ে এটা বলা হয় মেইন ব্রাঞ্চ।
আমি এবার ভবিষ্যতে যতগুলো ব্রাঞ্চই ক্রিয়েট করি না কেন, এটা কিন্তু এই মেইন ব্রাঞ্চ থেকেই ক্রিয়েট হবে। মাথায় থাকলো? যতগুলো ব্রাঞ্চই আমি ক্রিয়েট করি না কেন, সেটা কিন্তু মেইন ব্রাঞ্চ থেকেই ক্রিয়েট হবে। এবং এই মুহূর্তে মেইন ব্রাঞ্চে আমার কাছে ফাইল আছে কি? abcd.txt, test.txt। আমরা জানি abcd.txt ফাইল থাকলেও গিট তাকে কোনোদিনও ট্র্যাক করবে না। আমার দরকারও নেই ফাইলটা, আমি এটাকে রিমুভ করে দিতে পারি এই মুহূর্তে। আমার কাছে এখন একমাত্র একটা ফাইল আছে test.txt। আমি যদি এখন গিট স্ট্যাটাস দিই, বলবে সব ক্লিন, এভরিথিং ইজ গুড। এইবারে আমি একটা ব্রাঞ্চ ক্রিয়েট করব। সেই ব্রাঞ্চের মাধ্যমে এই যে ফাইলটা আছে যেটার নাম test.txt, সেই ব্রাঞ্চে আমি এই ফাইলটাকে আপডেট করব। তারপর আমি আরেকটা ব্রাঞ্চ ক্রিয়েট করব। সেই ব্রাঞ্চের মাধ্যমে আমি আবার ফাইলটাকে আপডেট করব। কিন্তু দুটো ব্রাঞ্চের যে দুটো আপডেট হয়েছে, সেই দুটো আপডেট একের অপরের থেকে সম্পূর্ণভাবে আলাদা, যতক্ষণ না পর্যন্ত আমি সেই আপডেটগুলোকে মার্জ করছি আমার মেইন ব্রাঞ্চে। বোঝা যাচ্ছে? সেটাকে আমরা করে দেখি। এখানে বেশ কিছু কমান্ড আমি ইউজ করব, আপনারা এটাকে ট্রাই করবেন। প্রথম যদি আমাকে ব্রাঞ্চ একটা ক্রিয়েট করতে হয়, খুব সিম্পল, গিট ব্রাঞ্চ, একটা ব্রাঞ্চের নাম দিই feature-1, এই একটা ব্রাঞ্চ। তাহলে এইবারে যদি লিস্ট কমান্ডটাতে আমি যাই, আমি দেখতে পাচ্ছি feature-1 এবং মেইন। এইখানে স্টার মানে আমি এখন এই ব্রাঞ্চে আছি, তো সেই কারণে এখানে মেইন দেখাচ্ছে। যদি আমাকে feature-1 ব্রাঞ্চে যেতে হয়, আমার কমান্ড হচ্ছে git switch feature-1। এইবার এখানে চলে আসলো feature-1। আমি যদি এবারে লিস্টে যাই, দেখুন feature-1 এর পাশে স্টার চলে এসেছে। তার কারণ হচ্ছে এইটা এখন কারেন্ট ব্রাঞ্চ, আমি এখন এই ব্রাঞ্চে কাজ করব। আমার মেইন ব্রাঞ্চে ফাইল ছিল test.txt, এই ব্রাঞ্চেও ফাইল আছে test.txt, এক্স্যাক্টলি কপি। যেই মুহূর্তে আমি ব্রাঞ্চ করেছি সেই মুহূর্তে কপি আমার কাছে চলে এসেছে। এইবারে এই ফাইলে এসে আমি আরেকটা লাইন এখানে অ্যাড করি, একটা এমটি লাইন। তারপরে বলছি দিস ইজ অ্যান এডিট ইন feature-1 ব্রাঞ্চ। এবার আমি ফাইলটাকে সেভ করি, যথারীতি গিট স্ট্যাটাস করব। দেখুন ফাইলটা মডিফাই হয়েছে। এবার আমি কি করব, যথারীতি গিট অ্যাড করব, test.text করলাম, অ্যাড হয়ে গেল। আবার যদি গিট স্ট্যাটাস করি, এগুলো তো আমরা অলরেডি শিখেছি। এবার আমি এটাকে কমিট করব এবং বলবো যে অ্যাডেড টেক্সট ইন feature-1, হয়ে গেল কমিট। গিট স্ট্যাটাস করব, সবকিছু ক্লিন আছে। কিন্তু মুখ্য যে বিষয়টা, এই যে ফাইলের যে টেক্সটটা এখন আমি দেখতে পাচ্ছি, এই যে দিস ইজ অ্যান এডিট ইন feature-1 ব্রাঞ্চ, এই চেঞ্জেসটা এই মুহূর্তে শুধুমাত্র feature-1 ব্রাঞ্চেই আছে। এই চেঞ্জটা কিন্তু মেইন ব্রাঞ্চে এখনো যায়নি। আমি যদি সুইচ করি এই মুহূর্তে এবং মেইন ব্রাঞ্চে যাই, সেখানে গিয়ে যদি ফাইলটাকে আমি দেখি, আমি দেখব ওই লাইন দুটো, যে লাইন দুটো আমি feature-1 ব্রাঞ্চে গিয়ে অ্যাড করেছি, সেই লাইন দুটো এখানে নেই। এখানে কিন্তু ব্রাঞ্চিং এর মজা। মেইন ব্রাঞ্চ থেকে আমি একটা ব্রাঞ্চ করেছি, তার মধ্যে ফাইলটাকে এডিট করেছি, তার চেঞ্জেসগুলো এখনো পর্যন্ত মেইনের মধ্যে নেই। এইবারে এই মুহূর্তে যদি কেউ আরেকটা ব্রাঞ্চ ক্রিয়েট করে এখান থেকে, গিট ব্রাঞ্চ feature-2, এবং সে সেই পার্টিকুলার ব্রাঞ্চে যদি সুইচ করে feature-2, এইবার এইখানে এসে সে যদি vi ফাইলটাকে খোলে, ডেফিনেটলি সে feature-1 এর চেঞ্জেসগুলো পাবে না। তার কারণ হচ্ছে সে ব্রাঞ্চটা করেছে মেইন থেকে, এবং সেই মুহূর্তে মেইনে feature-1 এর যে চেঞ্জেসগুলো, সেই চেঞ্জেসগুলো আসেনি। তার মানে মেইনের মধ্যে যা যা ছিল সেই জিনিসগুলোর একটা কপি সে feature-2 ব্রাঞ্চে পেয়েছে। এবারে মজার ব্যাপার হচ্ছে এই ব্যক্তিও এখানে এসছেন, অ্যাড করলেন দিস লাইন হ্যাজ বিন অ্যাডেড ইন feature-2, এডিট করলেন, সেভ করলেন, গিট স্ট্যাটাস করলেন, মডিফাই হয়েছে, অ্যাড করলেন। কিন্তু অ্যাড কোথায় হচ্ছে? feature-2 হচ্ছে, অন্য কোথাও হয়নি। ঠিক আছে, test.txt কমিট করলেন, এডিটেড ইন feature-2, গিট স্ট্যাটাস, সবকিছু সেম, সবকিছু ডান। তাহলে যদি আমরা এবার এটাকে ভিজুয়ালি দেখি, আমার কাছে একটা মেইন ব্রাঞ্চ ছিল, মেইন ব্রাঞ্চ থেকে আমি তৈরি করেছি আরেকটা ব্রাঞ্চ যেটার নাম feature-1। আবার মেইন ব্রাঞ্চ থেকে আমি তৈরি করেছি আরেকটা ব্রাঞ্চ যেটার নাম feature-2।
2 এই ব্রাঞ্চের মধ্যে যে চেঞ্জেস গুলো আছে সেই চেঞ্জেস গুলো মেইনে নেই, ফিচার 2 তে নেই। এই ব্রাঞ্চের মধ্যে যে চেঞ্জেস গুলো আছে সেটা মেইনে নেই, ফিচার 1 এ নেই। কিন্তু ব্রাঞ্চ ক্রিয়েট করার মেইন যে উদ্দেশ্যটা, সেই উদ্দেশ্যটাই হলো যে আমি আলাদাভাবে কাজ করব, করে আলটিমেটলি আমাকে এই কাজটাকে মেইনে ফিরিয়ে দিতে হবে। তার কারণ হচ্ছে কালকে যদি কেউ এখান থেকে আবার ব্রাঞ্চ ক্রিয়েট করে, তাহলে সে মেইনের মধ্যে যে ফাইল আছে তারই তো কপি তৈরি করবে। আমি ধরুন একটা ইউআই আছে, তার একটা কম্পোনেন্ট আমি ক্রিয়েট করছি। তো প্রথমে যে ইউআইটা ছিল তার থেকে ব্রাঞ্চ ক্রিয়েট করে আমি একটা কম্পোনেন্টকে অ্যাড করলাম, আরেকজন আরেকটা কম্পোনেন্ট করছে, কিন্তু এই দুটো কম্পোনেন্ট তো ইউআই অ্যাড করতে হবে, সেজন্য এই ব্রাঞ্চটাকে তো মার্জ করতে হবে, ব্রাঞ্চের চেঞ্জগুলোকে মার্জ করতে হবে। তার মানে আলটিমেটলি আমার গোলটা কি হবে, যে এই যে মেইন ব্রাঞ্চ আছে, এই মেইন ব্রাঞ্চের মধ্যে F1 এর চেঞ্জকে মার্জ করা এবং F2 এর চেঞ্জকে মার্জ করা, যাতে মেইনের মধ্যে F1 আর F2 এই দুটোরই চেঞ্জেস বহাল তবিয়াতে থাকে। এবং ভবিষ্যতে যদি কেউ আবার ব্রাঞ্চ করতে চায় F3 F4 যা কিছু হোক, সে এখনো পর্যন্ত যে সমস্ত চেঞ্জেসগুলো F1 আর F2 করেছে সেইখান থেকে সে শুরু করতে পারে। এইভাবেই তো আমরা টিমে কাজ করি। আজকে আপনি এখানে অ্যাড টাস্ক করেছেন F1 এ, এখানে একজন ডিলিট টাস্ক করছে। তাহলে অ্যাড টাস্ক যখন মার্জ হবে, ডিলিট টাস্ক যখন মার্জ হবে, মেইনের মধ্যে দুটো ফিচার থাকলো, অ্যাড টাস্ক, ডিলিট টাস্ক। কেউ আবার আরেকটা ব্রাঞ্চ ক্রিয়েট করে এডিট টাস্ক করলো, কেউ আবার আরেকটা ব্রাঞ্চ ক্রিয়েট করে কোনো অন্য কিছু করলো, সর্টিং টাস্ক করলো। এইভাবে তো আমরা ফিচার তৈরি করি। এইভাবে, এই জন্যই তো ব্রাঞ্চের দরকার, এই জন্যই ব্রাঞ্চিং এর দরকার। তাহলে ফিরে যাই আমি এখানে আমাদের মার্জের জন্য। তাহলে আমার কাছে এখন ব্রাঞ্চ আছে, গিট ব্রাঞ্চ, আরেকটা কমান্ড যেটা শেখায় -a। এটা করলো সেম লিস্টিংই দেয়, এখানেও বলছে যে ফিচার 2 এখন হচ্ছে কারেন্ট ব্রাঞ্চ। তাহলে প্রথমে আমি সুইচ করে ফিচার 1 এ যাই এবং ফিচার 1 কে আমি চাইছি হচ্ছে মার্জ করে, এবং ফিচার 1 এর যে চেঞ্জেসগুলো সেগুলোকে আমি মেইনে মার্জ করতে চাই। যদি আমাকে একটা ব্রাঞ্চকে অন্য ব্রাঞ্চে মার্জ করতে হয়, যে ব্রাঞ্চে মার্জ করতে হবে প্রথমে সেই ব্রাঞ্চে যেতে হবে। তাহলে আমি চলে যাব গিট সুইচ করে মেইনে। আমি ফিচার 1 কে মেইনে মার্জ করতে চাই, এই জন্য আমি চলে এসেছি মেইনে। মেইনে এসে কমান্ডটা দেবো গিট মার্জ, যেই ব্রাঞ্চটাকে আমি মার্জ করতে চাই সেই ব্রাঞ্চের নাম ফিচার 1, এন্টার। দেখুন কি হলো, ভালো করে পড়বেন। আপডেটিং দিস মানে একটা নতুন কমিট এখানে সে লিখেছে। কে লিখেছে? গিট লিখেছে তার খাতায়। কি কমিট? মার্জ কমিট। এটাকে বলা হয় মার্জ কমিট। যখনই দুটো ফাইলকে মার্জ করে তার জন্য গিট ইন্টারনালি একটা কমিট নিজে থেকে তৈরি করে দেয়। এই জন্য আপনাকে এই স্টেজের জন্য আপনাকে গিট -m করে মেসেজ কিছু দিতে হয় না, গিট নিজস্ব মেসেজই দেয়। ঠিক আছে? তারপরে বলছে ফাস্ট ফরওয়ার্ড 2 খানা লাইন। মনে করে দেখবেন গিট মেইনে ওই দুটো লাইন ছিল না যেটা ফিচার 1 আমি অ্যাড করেছিলাম। যেহেতু এখন ফিচার 1 এর চেঞ্জেসগুলো মেইনে গিয়ে মার্জ হয়েছে, ওই জন্য ওই দুটো লাইন অ্যাড হয়ে যায়, 2 ইনসারশন। এই মুহূর্তে যদি আমি গিয়ে ভিআই করে দেখি, আমি দেখবো ফিচার 1 এর চেঞ্জেস এখানে চলে এসছে। দারুণ না? ফিচার 1 এর যে চেঞ্জগুলো করেছিলাম সেগুলো মেইনে চলে এসছে। গুড, ভেরি গুড। এইবারে নেক্সট কাজ কি হবে, যে ফিচার 2 চেঞ্জেসগুলোকে আমাকে মেনে নিয়ে আসতে হবে। তো সেই কারণে আমি কি করব, গিট মার্জ ফিচার 2। এইবার হচ্ছে মজা। এখানে আমরা শিখতে চলেছি আরো একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট, সেটার নাম হচ্ছে মার্জ কনফ্লিক্ট। মার্জ কনফ্লিক্ট জিনিসটা কি? যখন আপনি সেম ফাইলে অলমোস্ট সেম লোকেশনে 2 বা তার অধিক ব্রাঞ্চেস থেকে চেঞ্জেস এক্সপেক্ট করছেন, তখন প্রথম ব্রাঞ্চের কোড মার্জ করার পরে দ্বিতীয় বা তৃতীয় ব্রাঞ্চের কোড এবং চেঞ্জেস মার্জ করতে গেলে যদি সেম লাইনে চেঞ্জ থাকে, গিট ওইটার ডিসিশন ঠিক মতো নিতে পারে না এবং গিট বলে আমি একটা কনফ্লিক্ট পাচ্ছি, মানে আমি হাত তুলে দিয়েছি। এই মুহূর্তে আপনি অ্যাজ এ ডেভেলপার আসতে হবে এবং আপনি এটাকে কনফ্লিক্টটাকে রিজলভ করুন। কনফ্লিক্ট মানে কি? 2 বন্ধু ঝগড়া করছে, এমন ঝগড়া করছে যে কোনো কিছুতে ডিসিশন নিতে পারছে না। এবার আপনি তৃতীয় ব্যক্তি যে আসলেন, এসে দুজনকে বুঝলেন, বাবা তুই এটা ঠিক বলছিস, তুইও ঠিক বলছিস, আচ্ছা দুজন মিলে এটা এই ব্যাপার, মানে আপনি কনফ্লিক্টটাকে রিজলভ করছেন, তাদের ঝগড়াটাকে রিজলভ করছেন। এখানেও ঝগড়া এইটার জন্য বেঁধেছে যে ফিচার 1 যে লাইনে কোডটা লিখেছে, ফিচার 2 সেম লাইনে কোডটা লিখেছে এবং দুজনাই চাইছে যে মেইনে গিয়ে সেম লাইনে বসতে। তাহলে এই ঝগড়া মেটাবে কে? এই ঝগড়া গিট মেটাতে চায় না, এই ঝগড়া ডেভেলপারকে মেটাতে হয়। এই জন্য এখানে মার্জ কনফ্লিক্ট রেজলিউশন আমাদের করতে হবে। সেই জন্য আমাকে কি কি স্টেপ করতে হবে এটা একটু ভালো করে দেখুন। এবং কি করে বুঝবেন মার্জ কনফ্লিক্ট হয়েছে? এইখানে এক্স্যাক্টলি বলছে কনফ্লিক্ট, মার্জ কনফ্লিক্ট ইন test.txt ফাইল, অটোমেটিক মার্জ ফেইল,
ফিক্স দ্য কনফ্লিক্ট অ্যান্ড দেন কমিট দ্য রেজাল্ট। এক্স্যাক্টলি সেই জিনিসটা করার জন্য আমি ফাইলটাকে খুলে নিই। এইবার এইখানে এসে কতগুলো মজার জিনিস আমি দেখতে পাচ্ছি। মজার জিনিস হচ্ছে যে এইখানে দেখাচ্ছে হেড, আর তারপর দেখাচ্ছে কতগুলো ইকুয়াল সাইন, আবার দেখাচ্ছে এখানে একটা গ্রেটার দেন সাইন, এবং দেখাচ্ছে ফিচার 2। খুব ভালো করে বুঝবেন, এই জায়গাতে কিন্তু ডেভেলপারদের খেলা, এখানে গিটের কোনো খেলা না। আর মার্জ কনফ্লিক্ট রেজলিউশন করাটা হচ্ছে একটা আর্ট, যেটা আপনাকে প্রতিনিয়তই করতে হবে। এখানে 3টে জিনিস আছে, একটা হচ্ছে হেড, একটা ইকুয়ালস, একটা এটা। এই লেস দ্যান অ্যান্ড ইকুয়ালস, এই দুটোর মধ্যে যা থাকবে সেটা হচ্ছে এই পার্টিকুলার ফাইলের এই মার্জটা অ্যাটেম্প্ট করার আগের চেঞ্জেস। কোন মার্জটা আমি অ্যাটেম্প্ট করেছি? ফিচার 2 এর মার্জটা আমি অ্যাটেম্প্ট করেছি। তার আগে যে চেঞ্জেসটা ছিল সেম লাইনে, সেটা হচ্ছে এই লেস দ্যান হেড থেকে এই ইকুয়াল সাইনের মধ্যে থাকবে। আর ইকুয়াল সাইনের আর হচ্ছে গ্রেটার দ্যানের মধ্যে যে চেঞ্জটা থাকবে সেটা হচ্ছে ইনকামিং চেঞ্জ। মানে আমি যে মার্জটা অ্যাটেম্প করেছি সেই মার্জের ফলে যে চেঞ্জটাকে আমি ফাইলে নিয়ে আসতে চলেছি তার যে চেঞ্জেসটা সেটা এখানে থাকবে। এটা খুব ভালো করে বুঝবেন। এইটা বুঝতে পারলে মার্জ কনফ্লিক্ট রেজলিউশন করা ভেরি ইজি। আবার বলি, লেস দ্যান হেড আর ইকুয়ালের মধ্যে যেটা থাকবে সেটা মানে হচ্ছে এই জিনিসটা অলরেডি ফাইলে এক্সিস্টিং ছিল, এবং সেম লাইনে ইকুয়ালস এর মধ্যে গ্রেটার দ্যানের মধ্যে যে লাইনটা আছে এই লাইনটাকে আপনি এখানে ঢোকাতে চাইছেন, এই জন্য মার্জ কনফ্লিক্ট হয়েছে। এইবার এইখানে ডিসিশন আপনার। আপনার অ্যাজ এ ডেভেলপার যদি মনে হয় যে এইখানে যেটা ছিল সেটা আপনার দরকার নেই, তাহলে এইখান থেকে এই পর্যন্ত আপনি মুছে দেবেন, এই লাইনটাকেও মুছে দেবেন। তাহলে কি থাকলো আপনার ফাইলে? আপনার ফাইলে শুধুমাত্র এই পার্টিকুলার লাইনটা থাকলো, কারণ আপনি এই লাইনটাই চান। আপনার যদি মনে হয় যে না আমি এইটা চাই না, আমি এইটা চাই, তাহলে অফকোর্স এই ইকুয়াল সাইন থেকে এই পর্যন্ত আপনি মুছে দিলেন, এটাকে আপনি মুছে দিলেন, তাহলে শুধুমাত্র এই লাইনটাই থেকে গেল, যদি আপনি সেটা চান। কিন্তু অনেক সময় আপনার হতে পারে যে আপনি দুটো লাইনই চান, আমাদের ক্ষেত্রে তাই। তাহলে আমরা এটাকে কিভাবে রিজলভ করব? আমরা ডেফিনেটলি এসে এখানে এটাকে ডিলিট করে দেবো, কারণ এটা আমার চাই না, এবং তারপরে আমি এটাকে ডিলিট করে দেবো, এটা আমার চাই না, এটা আগের লাইনে নিয়ে গেলাম, এবং এটাকে আমি এখান থেকে ডিলিট করে দিলাম। তাহলে এবার ফিচার 1 এর যে চেঞ্জটা ছিল সেই চেঞ্জটা চলে আসলো, ফিচার 2 এর যে চেঞ্জটা ছিল সেই চেঞ্জটাও চলে আসলো। তো মার্জ কনফ্লিক্ট রেজলিউশন ডিপেন্ডিং অন যে আপনি কি চান, রেজলিউশন করার পরে আপনি কি চান সেটা আপনি আপনার মতো করে এডিট করে রাখবেন। রাখার পরে ফাইলটাকে আমি সেভ করে দিলাম। এবারে যদি ফাইলের মধ্যে যাই, আমি দুটো ফাইলের চেঞ্জেসই পেয়েছি। ভেরি গুড। তাহলে এই মার্জের কাহিনীতে হলো, কিন্তু এরপরে এই যে কনফ্লিক্ট রেজলিউশন করলেন, এই রেজলিউশনের ফলে আপনি যে চেঞ্জটা করলেন, এই যে এডিট করলেন, এটাকেও আপনাকে কমিট করতে হবে। তার কারণ আপনি যদি এই মুহূর্তে গিট স্ট্যাটাস করেন, দেখেন কি বলছে, বোথ মডিফাইড। মানে ফিচার 1 ফিচার 2 এর চেঞ্জেস দুটোই মডিফাই করা আছে টেস্টের মধ্যে, কিন্তু এটাকে এখনো পর্যন্ত কমিট করা হয়নি। ওকে, তাহলে আমি কি করব? প্রথমে এটাকে স্টেজে তুলবো, এবার গিট স্ট্যাটাস করব, তারপরে কমিট করব। যদি এবারে শুধুমাত্র আপনি এখানে -m দিয়ে লিখতে পারেন যে ফিচার 1 ফিচার 2 এর আপনি কমিটকে মার্জ করেছেন, কিংবা শুধু যদি এখানে গিট কমিটও দেন, ও অটোমেটিক কিন্তু এখানে আপনাকে পুরো কমিটের একটা হিস্ট্রি নিজের মতো করে কমেন্ট মানে কমেন্ট হিসেবে এখানে লিখে দেবে। ঠিক আছে, এটাও করতে পারেন। এবার এটাকে সেভ করলাম, হয়ে গেল। এবারে যদি আমি চলে আসি আমার এই ফাইলটাতে, আমি দুখানা চেঞ্জেস দেখতে পাচ্ছি। এই মুহূর্তে যদি আমি গিট স্ট্যাটাস করি, ওয়ার্কিং ডাইরেক্টরি ক্লিন। এই মুহূর্তে যদি আমি গিট লক করি, কত কিছু এবার দেখা যাবে। দেখি, এই চেঞ্জ, রিটেন ফিচার 2, মার্জ ব্রাঞ্চ ফিচার 2, দেখুন সব কিছু চেঞ্জেস, যে সমস্ত চেঞ্জেসগুলো আমরা করেছি সমস্ত চেঞ্জেসগুলো গিট লগের মধ্যে আছে। ঠিক আছে, এবার যদি আমি আরো ডিটেলস দেখতে চাই, রেফলক করতে পারি। দেখুন রেফলকের মধ্যে কি কি আছে। আই হ্যাভ অ্যাডেড 1 লাইন, মনে আছে প্রথম যেটা করেছিলাম, তারপর অ্যানাদার লাইন, তারপরে আমি আরেকটা কমিটে মুভ করেছিলাম, সেখান থেকে আরেকটা কমিটে মুভ করেছিলাম, তারপরে আমি টক ফাইলকে অ্যাড করেছিলাম, তারপরে আমি সেটাকে গিট ইগনোরে অ্যাড করেছিলাম, তারপরে আমি একটা নতুন ব্রাঞ্চ করে ফিচার 1 এ গিয়েছিলাম, ফিচার 1 এ গিয়ে একটা ফাইলকে কমিট করেছিলাম, তারপরে কি করেছিলাম, ফিচার 1 থেকে মেইনে গিয়েছিলাম, তারপর আমি ফিচার 2 ক্রিয়েট করেছিলাম, ফিচার 2 এর মধ্যে একটা ফাইলকে এডিট করে কমিট করেছিলাম, তারপর ফিচার 2 তে ফিচার 1 এ গিয়েছিলাম, তারপরে ফিচার 1 থেকে মেইনে গিয়েছিলাম, মেইনতে ফিচার 1 কে মার্জ করেছি, তারপরে হচ্ছে ফিচার 2 কে
মেইনে মার্জ করি। তা কেউ যদি এটা পড়ে নিচ থেকে উপর পর্যন্ত, সে কিন্তু এই পার্টিকুলার ওয়ার্কিং ডাইরেক্টরিতে এক্স্যাক্টলি কি হয়েছে সবকিছু বুঝে যাবে। ক্লিয়ার আপনার কাছে? তো ব্রাঞ্চিং এবং ব্রাঞ্চিং স্ট্র্যাটেজি আপনি বুঝেছেন কেন ব্রাঞ্চ লাগে এবং ব্রাঞ্চ আমরা কিভাবে ম্যানেজ করব, মার্জ কনফ্লিক্ট কিভাবে আমরা রিজলভ করব, এই জিনিসগুলো আপনারা বুঝে গেছেন। কিছু ছোটখাটো কমেন্ট আমি এখানে করব, যে কিছু কিছু কমেন্ট আপনাকে আর একটু জানতে হবে। যেমন আমি তো বলছি যে গিট ব্রাঞ্চ মাইনাসে, এর মাধ্যমে আমি সমস্ত ব্রাঞ্চগুলোকে দেখতে পাচ্ছি, ফিচার -1, ফিচার -2, এই ব্রাঞ্চগুলো। এবার যদি কোনো সময় আপনার মনে হয় ফিচার -1 এই ব্রাঞ্চটার নাম আমি ভুল দিয়েছি, আমি এটাকে ফিচার 1 করতে চাই, তাহলে আমি কিভাবে করব, মানে ব্রাঞ্চে আমি রিনেম কিভাবে করব? খুব সোজা, গিট, প্রথমে আপনাকে ওই ব্রাঞ্চে যেতে হবে, ফিচার 1-এ গেলাম। এইবারে আপনি করবেন গিট গিট ব্রাঞ্চ -n, নতুন নাম, আমি এটাকে করতে চাই ফিচার 1 এর জায়গায়, হয়ে গেল ফিচার -1 থেকে হয়ে গেছে ফিচার 1, বোঝা গেল? তো যদি আপনাকে কোনো সময় রিনেম করতে হয় এভাবে করবেন। আচ্ছা, যদি আপনাকে ব্রাঞ্চকে ডিলিট করতে হয় আপনি কিভাবে করবেন? ওকে, সবসময় যে কমান্ডটা আপনি ইউজ করবেন সেটা হচ্ছে গিট, এটা খুব ইম্পর্টেন্ট, ওকে, ব্রাঞ্চ ছোট ডি এবং তারপরে আপনার ব্রাঞ্চের নেম। এখানে আমি ফিচার 1কে ডিলিট করছি। কেন ছোট ডি? যদি ব্রাঞ্চের মধ্যে এমন কোনো চেঞ্জেস থাকে যেটাকে আপনি কমিট করেননি, ও এই ব্রাঞ্চটাকে ডিলিট করবে না, একটা ওয়ার্নিং দেবে। এবং এই ওয়ার্নিংটা অনেক ক্ষেত্রে খুব দরকার, কারণ বাই চান্স যদি এই কমান্ডটা আপনি ইউজ করেন, আপনার ব্রাঞ্চটা ডিলিট হয়ে যায়, এই ব্রাঞ্চে এতগুলো আমার কাজ ছিল, এতগুলো কোড ছিল, যা সব গেল। এইটা যাতে না হয় এই জন্য -d ইউজ করবেন। যদি কোনো কারণে ক্যাপিটাল ডি ইউজ করে দেন, তাহলে ও কিন্তু কোনো কথাই শুনবে না, পার্মানেন্টলি ডিলিট করে দেবে। ঠিক আছে? তো -d যদি আমি দিই এখানে, কি বলছে, ক্যানট ডিলিট ব্রাঞ্চ ফিচার 1 চেকড আউট, কারণ হচ্ছে আমি ফিচার 1-এই এখন রয়েছি। এটাকে যদি আমাকে ডিলিট করতে হয় আমি চলে যাব হচ্ছে অন্য কোনো ব্রাঞ্চে, যেমন মেইন ব্রাঞ্চে, কারণ সেম ব্রাঞ্চে থেকে আমি ব্রাঞ্চকে ডিলিট করতে পারি না। এইবারে আমি দেবো ফিচার 1 ডিলিট হয়ে গেছে। এইবারে যদি আমি গিট ব্রাঞ্চ -a করি, আমি দেখবো ফিচার 1 ডিলিটেড। তো উই আর গুড, আমরা মার্জ শিখলাম, মার্জ কনফ্লিক্ট শিখলাম, আমরা ব্রাঞ্চিং স্ট্র্যাটেজি শিখলাম, এক্সেলেন্ট, অনেক কিছু শেখা হয়ে গেছে। এবারে একটা জিনিস যেটা বাকি থাকলো সেটা হচ্ছে গিটের আরেকটা কনসেপ্ট আছে যেটার নাম হচ্ছে রিবেস। মার্জ একটা উপায় যার মাধ্যমে চেঞ্জকে একটা ব্রাঞ্চ থেকে আরেকটা ব্রাঞ্চে আমরা নিয়ে আসতে পারছি, কিন্তু রিবেসের মাধ্যমেও আমরা চেঞ্জকে একটা ব্রাঞ্চ থেকে আরেকটা ব্রাঞ্চে নিয়ে আসতে পারি। তো গিটের মার্জ ভার্সেস গিটের রিবেস, এটা একটা অ্যাডভান্স টপিক, আমি এই ভিডিওতে কভার করছি না, ওইটার জন্য একটা সেপারেট ভিডিও লাগবে এবং ওই ভিডিওটা হয়তো আমি একটু পরে বানাবো। তার কারণ হচ্ছে এরপরে আমি গিটহাব নিয়ে কথা বলবো নেক্সট ভিডিওতে, তারপরে রিয়াক্টে আমরা ফিরে যাবো, কারণ রিয়াক্টের যে হাতে খড়ি প্লেলিস্টে চলছে সেটাকে কিছুটা কন্টিনিউ করতে হবে। তারপরে আমি অ্যাডভান্স টপিক গিট মার্জ ভার্সেস গিট রিবেস, এটাকে ভিজুয়ালাইজেশন দিয়ে আপনাদের বুঝাবো, যাতে আপনারা কোনোদিন না বলেন যে মার্জ আর রিবেসের মধ্যে পার্থক্য কি এবং কোনটাকে কখন ইউজ করতে হবে। এখনো পর্যন্ত যতক্ষণ না আপনি ওটা শিখছেন ততক্ষণ পর্যন্ত প্লিজ মার্জ ইউজ করুন, দুটো ব্রাঞ্চের বা একাধিক ব্রাঞ্চের থেকে চেঞ্জেসকে একে অপরের সাথে মার্জ করে নিয়ে আসার জন্য, যেভাবে আমরা এখানে শিখেছি। এবার আমাদের লাস্ট কমান্ড যেটা আমরা শিখতে চলেছি সেটার নাম হচ্ছে স্ট্যাশ, গিট স্ট্যাশ। খুব একটা উপকারী কমান্ড। স্ট্যাশ মানে কি? স্ট্যাশ মানে হচ্ছে ধরুন একটা হিডেন ট্রেজার, মানে কোনো একটা সম্পত্তি যেটা আপনি হাইড করে রেখেছেন মোমেন্টারিলি, সেটাকে বলা হয় স্ট্যাশ। তো স্ট্যাশ কমান্ডটা কেন ইউজ হয় এবং এটাকে আমরা কিভাবে কাজ করাতে পারি এটা নিয়ে আমরা কথা বলি। ধরুন আপনি একটা ব্রাঞ্চে আছেন, তো আমি চলে যাই এখন গিট সুইচ করে, আমাদের তো অলরেডি একটা ব্রাঞ্চ আছে, সেটার নাম হচ্ছে ফিচার 2। এই ব্রাঞ্চে এসে আপনি এই যে ফাইল আছে আমার, এই ফাইলকে খুলে নিলেন, খুলে নিয়ে এর মধ্যে এসে আপনি বেশ কিছু চেঞ্জেস করলেন, কিছু অ্যাড করলেন এখানে, এবার এটাকে সেভ করলেন। এবারে আপনি ধরুন আরেকটা ব্রাঞ্চে মুভ করে যেতে চান, গিট সুইচ মেইন, এ আপনাকে একটা এরর দিচ্ছে নাকি? কি এরর দিচ্ছে? যে আপনার test.txt ফাইলে কিছু লোকাল চেঞ্জেস আছে, যে চেঞ্জেসগুলোকে আপনি স্টেজে তোলেননি কিংবা কমিট করেননি, তার আগেই আপনি পালিয়ে চলে যেতে চাইছেন আরেকটা ব্রাঞ্চে, আমি আপনাকে যেতে দেবো না। এটা গিটের একটা সিকিউরিটি, যে আপনি আপনার যে চেঞ্জেসগুলো করেছেন সেটা যাতে আপনার লস্ট না হয়ে যায়, সেই কারণে এই চেঞ্জটাকে প্রথমে আপনি হয় অ্যাড করুন, কমিট করুন কিংবা চেঞ্জটাকে স্ট্যাশ করুন। স্ট্যাশ মানে ফাইলে যে চেঞ্জেসটা, সেই চেঞ্জেসটা কিন্তু আপনার আনট্র্যাকই থাকছে, কিন্তু মোমেন্টারিলি আপনি একটা কোনো জায়গাতে ওটাকে হাইড করে রাখছেন, এবং সেই হাইডিংটার পরে, যখন আপনার হাইডিংটার পরে আপনি
অন্য কোনো ব্রাঞ্চে চলে যাচ্ছেন, সেই ব্রাঞ্চের কাজটা আপনি করে আবার এই ব্রাঞ্চে এসে সেই চেঞ্জটাকে আপনি তুলে নিয়ে এসে সেখান থেকে কাজ করতে পারছেন। দারুণ একটা জিনিস, তাই নাকি? তাহলে আমাকে তো এই ফিচার 2 থেকে মেইনে যেতে দিচ্ছে না। তার মানে আর আমি চাইছি না যে এই মুহূর্তে ফাইলটাকে আমি git এড করে তার চেঞ্জেস গুলোকে এড করি বা কমিট করি। কারণ অনেক কাজ এই ফাইলে বাকি আছে। তো আমি অযথা মধ্যেখানে এটাকে হাফ হার্টেড কমিট করতে চাই না। তাহলে আমার উপায় হচ্ছে এখন আমি git stash করব। তো আমি কি করতে পারি? git stash এই পার্টিকুলার কমান্ডটা, বা এর সাথে আপনি দিতে পারেন git stash save এবং তারপরে কিছু ডেসক্রিপশন দিতে পারেন। I am moving because blah blah blah, you know, এরকম করে আপনি ডেসক্রিপশনও দিতে পারেন। তো শর্টকাট যে কমান্ডটা সেটা আমি ইউজ করব git stash। এখানে দেখুন কি বলছে, saved working directory and index state work in progress, WIP মানে work in progress on feature 2 একটা আইডিও ক্রিয়েট করেছে, যে আইডি দিয়ে ভবিষ্যতে আমি এটাকে তুলে নিয়ে আসতে পারবো। এটা হচ্ছে রেফারেন্স আইডি, ঠিক আছে? ধরুন আপনার কাছে মাল্টিপল ফাইলস আছে, মাল্টিপল ফাইলসকে যদি আপনি একসাথে স্ট্যাশ করতে চান, সেক্ষেত্রে git stash স্পেস -a এই কমান্ডটা দিলে সমস্ত কিছু, মানে সে মানে হচ্ছে অল, সমস্ত ফাইলগুলো স্ট্যাশ হয়ে যাবে। আমার কাছে যেহেতু একটা ফাইলে আছে, আমি অলরেডি স্ট্যাশ করেছি, এই জন্য বলছে নো লোকাল ফাইল টু স্ট্যাশ। এবার যদি আপনি দেখতে চান যে কি কি ফাইল আপনি স্ট্যাশ করেছেন, কি কি জিনিস, তাহলে কমান্ড হচ্ছে git stash list, স্পেলিং মিস্টেক, স্ট্যাশ লিস্ট। একটা জিনিসের স্ট্যাশ রয়েছে WIP অন ফিচার 2 এডিটেড ইন ফিচার 2। আমি যদি আরেকবার কোনো মডিফাই করে আবার স্ট্যাশ করতাম, তাহলে এখানে আসতো স্ট্যাশ অ্যাট 1। এটাকে অনেকটা স্ট্যাকের মতো 0 1 2 3 করে এখানে অ্যাড করা হয়, ঠিক আছে? এবার আমি অতি সহজে সুইচ করতে পারবো আমার মেইন ব্রাঞ্চে। করে গেলাম মেইন ব্রাঞ্চে সুইচ। মেইন ব্রাঞ্চে গিয়ে আমি হয়তো কোনো হাড্ডা বাড্ডা কাজ করলাম, এই করলাম ওই করলাম। এবার মেইন ব্রাঞ্চ থেকে আমি আবার সুইচ করে, আমি আচ্ছা মেইন ব্রাঞ্চে গিয়ে আমি আমার কাজটাকে সম্পন্ন করে, আচ্ছা কাজটা তো হয়ে গিয়েছে, এবার আমি আবার ফিচার 2 ব্রাঞ্চে চলে যাই। গিট সুইচ সুইচ ফিচার 2 তে যদি চলে যাই এবং এখানে যদি ফাইলটাকে দেখি, আমি কিন্তু যে হযবরল একটা টেক্সট অ্যাড করেছিলাম এটাকে আমি এখানে দেখতে পাচ্ছি না। ওটা স্ট্যাশ হয়ে আছে, কিন্তু ওই ফাইলটাকে তো আমি কমিট করিনি। তো যখন আমি অন্য ব্রাঞ্চে গেছি, আমি জাস্ট স্ট্যাশ করে অন্য ব্রাঞ্চে গেছি। আমি কমিট করে গেলে ফিরে এসে চেঞ্জেসটাকে দেখতে পেতাম। যেহেতু স্ট্যাশ করে গেছি, ফাইলের চেঞ্জেসটাকে আমি দেখতে পাচ্ছি না। তাহলে আমি হয়তো অনেকটা কোড স্ট্যাশ করে চলে গিয়েছি, আবার ব্রাঞ্চে এসে যেটুকু আমি কোড করে চলে গিয়েছিলাম সেখান থেকে শুরু করতে চাই। তার মানে ওই যে জিনিসটা আমি স্ট্যাশ করেছি সেটাকে আমি ফিরিয়ে আনতে চাই। কিভাবে করব সেটা দেখে নিই। একদম গ্রেট ইউজেজ, এগুলো আপনাকে কিন্তু মাথায় রাখতেই হবে। তাহলে প্রথমে আমি দেখে নিই যে আমি কি স্ট্যাশ করেছিলাম। git stash show -p। আচ্ছা, আমি এইটা স্ট্যাশ করেছিলাম। ফাইলে অলরেডি এই চেঞ্জেসটা ছিল। প্লাস প্লাস করে যেটা দেখাচ্ছে, মানে একটা নিউ ব্ল্যাঙ্ক লাইন প্লাস এই টেক্সটটা আমি স্ট্যাশ করেছিলাম। মানে আপনি যদি ভুলেও যান এই কমেন্টের মাধ্যমে, আপনি কিন্তু জেনে গেলেন যে আপনি কি স্ট্যাশ করেছিলেন। এবার হচ্ছে কাজ আপনাকে স্ট্যাশটাকে ফিরিয়ে আনা। সেই জন্য কমান্ড হচ্ছে git stash পপ, পিওপি। এটা অনেকটা স্ট্যাকের মতো করলেন। এইবারে যদি আপনি আপনার ফাইলকে দেখেন, দেখুন কি চমৎকার জিনিস। দেখুন আপনার চেঞ্জেস ফিরে এসেছে। এবারে এই চেঞ্জেসকে যদি আপনি কমিট করতে চান, অফকোর্স প্রথমে অ্যাড করুন, তারপরে আপনি এটাকে কমিট করুন, ডান উইথ দ্য ফিচার, হয়ে গেল। এবারে গিট স্ট্যাটাস করলাম, অল গুড। তাহলে স্ট্যাশ আর একটা ভীষণ ভীষণ উপকারী কমান্ড, যেটার মাধ্যমে যদি আপনি কোনো জিনিস কমিট না করতে চান, আপনাকে যদি তাড়াহুড়ো করে অন্য ব্রাঞ্চে মুভ করতে হয়, আপনি স্ট্যাশ করে মুভ করে যাবেন। আপনার কাজ শেষ হয়ে গেলে ব্রাঞ্চে ফিরে আসবেন, স্ট্যাশের যে চেঞ্জটা সেটাকে তুলে নিয়ে আসবেন এবং আপনি আপনার কাজটা করবেন। তারপরে সেটা হয়ে গেলে সেটাকে অ্যাড এবং কমিট করে দেবেন। স্ট্যাশ নিয়ে আমি একটা ভালো আর্টিকেল লিখেছিলাম, যেখানে আমি 10 খানা স্ট্যাশের কমান্ড দেখিয়েছিলাম। ওই আর্টিকেলের লিঙ্কটা এই পার্টিকুলার ভিডিওর ডেসক্রিপশনে আমি দিয়েছি। আপনি একটু প্র্যাকটিস করবেন, ওটা দেখে দেখবেন আপনার জিনিসটা ভালো লাগবে। অলরাইট, তাহলে আমরা সমস্ত জিনিস অলরেডি কভার করে ফেলেছি প্রথম থেকে। গিট কি ইনিশিয়ালাইজ করা, গিট কি জিনিস বোঝা, ভার্সন কন্ট্রোল কি জিনিস বোঝা, তারপরে হচ্ছে ওয়ার্কিং ডিরেক্টরি যে জিনিসটা কি, স্টেজ করা, কমিট মেসেজ কিভাবে করতে হবে, লগ দেখা, রেফ লগ দেখা, ব্রাঞ্চিং করা, একটা ব্রাঞ্চ থেকে একটা ব্রাঞ্চে মুভ করা, ব্রাঞ্চকে রিনেম করা, ডিলিট করা, মার্জ কনফ্লিক্ট রেজলিউশন করা, স্ট্যাশ করা, এই তো গিট।
এর বাইরে কিছু অ্যাডভান্স টপিক আছে যেমন রিবেস করা, মার্জের সাথে রিবেসের কি ডিফারেন্স, চেরি পিক এই জিনিসটা কি? এগুলো যখন আমরা অ্যাডভান্স টপিক নিয়ে আলোচনা করব গিটে তখন আমরা দেখব। আপাতত কাজ চালানোর মতো এনাফ আপনার কাছে আছে যে গিট নিয়ে আপনাকে কিভাবে কাজ করতে হবে। যদি কোনো জিনিস মিস করে যায় জানাবেন। আমি ডেফিনিটলি নেক্সট ভিডিওতে সেটাকে কভার করার চেষ্টা করব। এখনো পর্যন্ত বেশ কিছু কমান্ড যেমন git push, git pull এগুলো আমি শেখাইনি। তার কারণ হচ্ছে ওগুলো শেখানোর জন্য আমাকে একটু GitHub শেখাতে হবে, যেটা নেক্সট ভিডিওতে আসছে। আপনি চেষ্টা করবেন এই যে কমান্ডগুলো আমি দিয়েছি এই কমান্ডগুলো দিয়ে প্র্যাকটিস করা এবং সেই জন্য আপনার জন্য একটা টাস্ক থাকছে। টাস্কটাকে বলে দিই। আপনি একটা ডাইরেক্টরি ক্রিয়েট করবেন এবং সেই ডাইরেক্টরির মধ্যে দুটো ফাইল ক্রিয়েট করবেন। আমি যেরকম একটা ফাইল নিয়ে কাজ করেছি, দুটো ফাইল ক্রিয়েট করবেন। দুটো ফাইল ক্রিয়েট করার পরে একটা ব্রাঞ্চ ক্রিয়েট করবেন, করে ওই দুটো ফাইলকে মডিফাই করবেন। আরেকটা ব্রাঞ্চ ক্রিয়েট করবেন, ওই দুটো ফাইলকে মডিফাই করবেন। করে প্রথম ব্রাঞ্চের যে মডিফিকেশন সেটাকে মার্জ করবেন মেইনে। সেকেন্ড ব্রাঞ্চের যে মডিফিকেশন সেটাকে মার্জ করবেন মেইনে। যদি কোনো রকম কনফ্লিক্ট থাকে সেই কনফ্লিক্টকে রেজলিউশন করবেন। তারপরে স্ট্যাশের যে 10 খানা কমান্ড আমি এই পার্টিকুলার ভিডিও ডেসক্রিপশনে দিয়েছি, সেই 10 খানা কমান্ডকে আপনি প্র্যাকটিস করবেন। এইটাই আপনার কাছ থেকে আমি আশা করছি। যদি করেন তাহলে ওয়ান্ডারফুলি আপনি গিটকে শিখতে পারবেন। গিটের আমি বলব 80% 90% যেটার ব্যবহার, সেই ব্যবহারটা আপনি শিখে গেলেন। নেক্সট ভিডিওতে অনেক কিছু শেখার আছে। নেক্সট ভিডিওতে আমরা শিখবো হচ্ছে GitHub কি, GitHubকে কেন রিমোট বলা হয়, এই যে লোকাল রিপোজিটরিতে আমরা এত কিছু করছি সেটাকে আমরা রিমোটে কিভাবে সেট করব, সেন্ড করব, কিভাবে আমরা ডিফ দেখতে পারি গিট ডিফের মাধ্যমে, কিভাবে আমরা ইস্যু ক্রিয়েট করতে পারি, কিভাবে পুল রিকোয়েস্ট ক্রিয়েট করতে পারি, কিভাবে ভালো রিডমি লিখতে পারি এবং তার সাথে আমার মনে হয় যে গিটহাব রিডমির সমস্ত জিনিসপত্র যেটুকু আপনাদের জানা দরকার সবকিছু জানা হয়ে যাবে। তো এগেইন ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করেন, কমেন্টে জানিয়েন কেমন লেগেছে এবং সাবস্ক্রাইব করলে ধন্য হব, খুব খুশি হব। তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন। খুব শিগগিরই সেকেন্ড পার্টটা নিয়ে আসছি যাতে আমাদের গিটহাব এবং রিডমি শেখাটা পরিপূর্ণ হয়। টাটা।